আজকে এখন আমরা দেখবো যে চ্যাপ্টার 9 এর ভিতরে কি কি জিনিসপত্র আছে আর এখন এটা আসলে মূলত কি রিলেটেড। মেবি চ্যাপ্টার 9 এর ভিতরে হচ্ছে যে মোটামুটি সবই কিনা লাইফের উপর একটা রিলেটেড ইনফরমেশন। তো এই পুরোটা পড়া আজকে এটা শেষ করে দিতে পারবো আমরা। আর ভিতরে ভিতরে আমাদের নর্মালি মেমোরি আছে, যেটা র্যাপ আমরা ইন্ডিকেট করে থাকি। এটা ভিতরে করতে মিনিট 5 থেকে 1 মিনিট 1 বাইট করে দেয়। ওটা 1 বাইট 1 বাইট এটা 1 বাইটের জন্য, এটা 1 বাইটের জন্য। এইভাবে 1 বাইট 1 বাইট করে করতে করতে ফেলতে হবে। কোনো যদি আমার কাছে একটা অ্যাড্রেস থেকে মনে হয় এত লোয়ার পার্টটাই রেখেছি, এভাবে আমরা হচ্ছে 1 বাইট করে ডাটা গুলো বের করে দিই। ঠিক আছে? এরপরে হচ্ছে যখন এই ব্যাংক থেকে যখন ডাটাগুলো নিয়ে আসি তখন আমার প্রসিডিউর কাজ হচ্ছে আগে এটাকে টেস্ট করবো, দেন কোড করবো, দেন এক্সিকিউট করবো। এই প্রসেসিং হইতেছে পাইথন প্রসেসর, তার কাজ হলো নর্মালি সবাই এটা আসলে করতেছে এরকম কাজ করে থাকে, তিনটে স্টেপে কাজ করে থাকে। তারপর ফেচ মানে কি? ফেচ হইতেছে ব্যাংক থেকে ডাটাগুলো নিয়ে আসবে, মানে রেজিস্ট্রি থেকে বা যেখান থেকে ওগুলো আসে সেখান থেকে ওরা নিয়ে আসে, ডিকোড করবে, অপর থেকে ডিকোড করবে আসলে যে ডাটাগুলো মানে দেবে বিএস করবে, অবজেক্ট গুণটা করতে কোনো বিদ্যুৎ গুণটা বলে এটা কাজ করবে, কপিটা কাজ করবে। এখন এগুলো যখন আমরা মেমোরি কি অ্যাক্সেস থেকে দেখতেছি আসলে কি ধরনের, মানে এটা কি ডাটা মনে করবে না কি অ্যাক্সেস না, আমি মেমোরি আদৌ কি এগুলো কিছু বোঝেন না, মেমোরি আদৌ এগুলো কিছু বোঝে না। তখন কিন্তু এই মেমোরি গুলো ডাটাগুলো কিভাবে আনে এবং কিভাবে রাখে, যেরকম প্রোগ্রাম কাউন্টারের ভিতরে নেক্সট ইনস্ট্রাকশন ফেচ করে রাখে। তারপর ইন্ডেক্সিং আমরা পড়ছিলাম, মানে ইন্ডেক্সিং বলতে গেলে ইন্ডেক্স রেজিস্টার, সেখান থেকে হইতেছে তার যে রেজ নাম্বারটা এই দেখাচ্ছে, পয়েন্টার আছে পয়েন্টারের মাত্রা পয়েন্ট করতেছে, এইভাবে হইতেছে বিভিন্ন জায়গাতে তারা হইতেছে ভ্যালু গুলো রেখে দেয়। এরপর হইতেছে আমরা হইতেছে অ্যাড্রেস বাইন্ডিং করবো, অ্যাড্রেস বাইন্ডিং যেগুলো বললাম সেগুলো টোটালি বেসিক, এগুলো আসলে তেমন কিছু দেখার মতো না। আমাদের টপিক আস্তে আস্তে শুরু হবে অ্যাড্রেস বাইন্ডিং। ওই অ্যাড্রেস বাইন্ডিং জিনিসটা আবার, এই অ্যাড্রেস বাইন্ডিং জিনিসটা হইতেছে যে আমাদের কাছে যে সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট থাকে। আর সিপিইউ তো ভার্চুয়াল অ্যাড্রেস, আর মেমোরি যেই সব অ্যাড্রেসটা কাউন্ট করে থাকে সেটা ফিজিক্যাল অ্যাড্রেস। এখন স্বাভাবিক ভার্চুয়াল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস সেম না, দ্যাটস হইতেছে অ্যাড্রেস বাইন্ডিং কি করে থাকে, এমএমইউ এর মাধ্যমে ভার্চুয়ালটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট, আর কিছু করতেছে না কিন্তু বিভিন্ন ভাবে কনভার্ট করে থাকে। আমরা যে মাইক্রোপ্রসেসরের ভিতরে পড়ছিলাম যে বেজের সাথে লিমিট যোগ করলে, সরি বেজের সাথে অফসেট যোগ করলে ফিজিক্যাল অ্যাড্রেস হয়, ঠিক একদম ওইটাই, একদম কোনো পার্থক্য নেই, সেম ভাবে। বাট বেসিক আর এটাই। এখন অ্যাড্রেস বাইন্ডিংস এর ভিতরে আমরা কিছু কিছু জিনিস আছে মনে করো যে, আচ্ছা এগুলো সিম্পল জিনিস, যে মানে র্যাম ফাস্ট নাকি এইচএসডি ফাস্ট, অবশ্যই র্যাম ফাস্ট। র্যাম সিপিইউ যখন ডাটা নিয়ে আসে কই থেকে নিয়ে আসে, অবশ্যই এসএসডি থেকে ডাটা আগে র্যামের ভিতর যায়, দেন হচ্ছে র্যাম থেকে এগুলা নিয়ে থাকে, দেন ক্যাশ মেমোরি কি করে থাকে, র্যামের স্পিড যেহেতু স্লো আর এসএসডি প্রসেসরের স্পিড বেশি, যার জন্য মাঝে ক্যাশ মেমোরি থেকে যাতে র্যাম থেকে ডাটাগুলো ক্যাশে আসতে থাকে, ক্যাশ থেকে যাতে সিপিইউর ভিতর যাইতে থাকে ফাস্ট, মানে ফাস্ট এনাফ। ঠিক আছে, বাট একটা বিষয় হচ্ছে যখন আমরা মেমোরি বাইন্ডিং করে থাকি, মনে করেন র্যামের ভিতরে আমরা ডাটাগুলো রাখতেছি, একটা বিষয় এখানে যে ডাটা আছে, এখানে যেসব ডাটাগুলো আছে, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। অবশ্যই একটা এভাবে চিন্তা করা উচিত যে এই পার্টিশনটা যাতে একে কোনো ধরনের প্রবলেম না করতে পারে বা access না করে। এই পার্টিশন যাতে একে অ্যাক্সেস না করে, এই পার্টিশন যাতে একে অ্যাক্সেস না করে। যার জন্য মেনলি আমাদের দরকার হইতেছে প্রোটেকশন, মেমোরি প্রোটেকশন। মেমোরি প্রোটেকশনটা হইতেছে সাইমালটেনিয়াসলি আমাদের দিয়ে থাকতে হবে প্রসেস গুলা, তারা একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে কোনো ইফেক্ট না করতে পারে, অ্যাক্সেস ডাটা সাইট বা ডাটা সিগন্যালটাকে অ্যাক্সেস না করতে পারে, ইনফরমেশন যাতে ইউজ না করতে পারে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রসেস রান হবে, এই জন্য আমরা মেমোরি প্রোটেকশনটা রাখি। এখন যদি এইরকম আমরা একটা বেজ আঁকি, এখানে আসলে মেনলি কি হইতেছে, এই পার্টটা যেটা আমি বলে থাকি এটা হইতেছে একটা বেজ, ফুল ফুল যে লেন্থ সেটাকে আমরা বলে থাকি লিমিট, তাহলে এই পার্টটা হবে আমার বেস প্লাস লিমিট, স্বাভাবিক। এখন আমরা অফসেট কি মনে করো, এই পার্টিশনে একটা ডাটা আছে, এখানে কি ডাটাটা সেটা আমার জানা লাগবে, এই উচ্চতাটা হইলে এই এটা হইতেছে আমার অফসেট। এখন অফসেট
বেজের সাথে যদি আমি অফসেট যোগ করি তাইলেই হইতেছে ওইখানকার যে ডাটা আছে সেটা আমরা পেয়ে যাব। আর ম্যাক্সিমাম যদি ডাটা বের করতে চাই তাহলে বেস প্লাস লিমিট করলেই হইতেছে আমি এই ডাটাটা পেয়ে যাই। বেস প্লাস লিমিট করলেই আমি নরমালি এটা। এখন তুমি বলতে পারো সবসময় কি এই সাইডে বেস হবে? না রে ভাই। এটা হচ্ছে একটা সেগমেন্টের জন্য একটা এর বেস। এখানে মনে করি এই একটা সেগমেন্ট আছে। এর বেস হইতেছে এখানে আছে। তাহলে বেস প্লাস লিমিট। এখন এই যে বেস তো একটা অ্যাড্রেস স্বাভাবিক। লিমিটও তো একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেস গুলো থেকে বেস আর লিমিট এই বেস থাকে হইতেছে তোমার যে বেস রেজিস্টারের ভিতর। লিমিট থাকে হচ্ছে লিমিট রেজিস্টারের ভিতর। বুঝতে পেরেছো? আলটিমেটলি লিমিট মানে কি এই হাইটটা মানে ম্যাক্সিমাম কতগুলা অ্যাড্রেস একটা সেগমেন্টের ভিতর থাকতে পারতেছে সেটা হইতেছে আমার লিমিট। ঠিক আছে? এখন আমরা যদি ম্যাক্স অ্যাড্রেসটা যদি সবসময় বের করতে চাই তাহলে আমরা কি করতাম? বেস প্লাস লিমিট ম্যাক্স অ্যাড্রেস কিন্তু বেস প্লাস লিমিট মাইনাস ওয়ান। এটা হইতেছে আমার ম্যাক্স অ্যাড্রেসের শেষ ফর্মুলাটা যেটা দিয়ে হইতেছে আমি বের করতে পারবো যে আমার ম্যাক্সিমাম অ্যাড্রেসটা। এখন আমি যদি একটা সিম্পল একটা প্রসেসরের জন্য কিছু যদি একটু ডিজাইন করছি, এই যে আমার কাছে একটা সিপিইউ আছে, সিপিইউ কি জেনারেট করবে? অবশ্যই একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে দেবো, লজিক্যাল অ্যাড্রেস। এখন একটা বিষয় আগে বলে রাখি, লজিক্যাল অ্যাড্রেস আর আমি যে অফসেট থেকে বলতেছি না, কাইন্ড অফ সেম জিনিস। এটা আস্তে আস্তে ভিতরে গেলে এখন আমি যদি একটা লজিক্যাল অ্যাড্রেস আম বানাইলাম, এখন আমার উদ্দেশ্য হইতেছে এটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করবো। তাহলে তো আগে আমাকে চেক করতে হবে যে এই লজিক্যাল অ্যাড্রেসটা আছে এটা ভ্যালিড কিনা। ভ্যালিড বলতে গেলে এখন এভাবে বুঝি, আমার বেস অ্যাড্রেস এখন আছে, মনে করো এই সেগমেন্টের জন্য আমি লজিক্যাল অ্যাড্রেসটা বের করছি, সিপিইউ জেনারেট করছে এই অ্যাড্রেসটা মনে করো। এখন তাহলে অবশ্যই এই সেগমেন্টের বেস থাকতে হবে এবং এই সেগমেন্টের এই লিমিটটা আমার দরকার। মনে করো সিপিইউ এমন একটা অ্যাড্রেস জেনারেট করছে যেটা লিমিট বেস প্লাস লিমিটের থেকেও অনেক বড়। মনে করো অ্যাড্রেসটা এখানে চলে আসছে, সিপিইউ যেটা জেনারেট করছে, তখন স্বাভাবিক বোঝা যাইতেছে কি ও অন্য কোনো সেগমেন্টের ডাটাকে অ্যাক্সেস করার ব্যবস্থা করছে, কারণ এটা তো অন্য একটা সেগমেন্ট। অন্য কোনো সেগমেন্টের ডাটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছে তখন সেটা ইনভ্যালিড। তাই সিপিইউ আসলে কোনো ভুলভাল কোনো অ্যাড্রেস জেনারেট করে না, জাস্ট অন্য কোনো সিগনেচার অ্যাড্রেসটাকে জেনারেট করে থাকে। তাহলে আমাকে আগে চেক করতে হবে কি যে অ্যাড্রেসটা আছে সেটা এই বেসের থেকে হইতেছে বড় কিনা। অবশ্যই বেস থেকে, কারণ বেস হইতেছে কারণ এই অ্যাড্রেসটা একদম মিনিমাম অ্যাড্রেস না, এবং বেস প্লাস লিমিটেড মানে ভিতরে কিনা কিনা। তাই না? এই লজিক্যাল অ্যাড্রেস যেটা আছে সেটাকে আমি বেসের সাথে ট্রাই করে থাকবো। লজিক্যাল অ্যাড্রেসটা বেসের থেকে বড় কিনা। ঠিক আছে? যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে বেজের থেকে তো বড় আছে, তাহলে এটা অবশ্যই ইয়েস এর দিকে যাবে, নো এর দিকে যাবে না। তখন আমরা দ্বিতীয় চেক করবো যে বেজ বা লিমিট যদি করি ওটা তাহলে অ্যাড্রেসটা কেমন আসতেছে। এখন আমরা দেখবো যে বেস প্লাস লিমিট, এটা লিমিটটা হচ্ছে যে এই যে ডকুমেন্ট অ্যাড্রেসটা আছে এটা অবশ্যই বেস প্লাস লিমিটের ভিতরে থাকতেছে। যদি থাকে তাহলে বুঝতে পারবো এটা একটা ভ্যালিড, আর যদি না হয় তাহলে তো নো এর দিকে পাঠাবো। ইয়েস দিকে তো ভালো। এখন বেস প্লাস এখন এই হয়ে যাচ্ছে আমার RAM, এখানে আমার দরকার ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? প্রথমে চেক করলাম কি লজিক্যাল অ্যাড্রেসটা বেজের থেকে বড় কিনা। যদি বেজের থেকে বড় হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি দেখি যে এটা যখন সাকসেস করছে তখন দেখবো যে বেস প্লাস লিমিটের ভিতরে আছে কিনা, ছোট কিনা, তাহলে আমারও ভালো। এখন আমি কি করে থাকবো সুন্দর মতো, এই যে আমার বেস প্লাস লিমিটটা আমি তো করতেছি যে বেস প্লাস এলি মানে মানে কি বলে লজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু আলটিমেটলি কিন্তু অফসেট, এটাই বোঝাতে সেই আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা। এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমি মনে করি এখান থেকে আমি খুঁজে বের করবো। মনে করে যে পেজ আমি দিচ্ছি ই বেজ হবে এখানকার পেজটা, এই যে আমার এখানকার পেজটা এখানকার বেজ, লিমিট হবে কি এই ম্যাক্সিমাম তার এই যে বেস প্লাস লিমিট। এখন লজিক্যাল অ্যাড্রেস মনে করো জেনারেট করছে 3 4 6, বেজ হইতেছে মনে করো 1000। তাহলে এই বের হইতেছে এখানে 1000 অ্যাড্রেস নিশ্চিত হইতে, তাহলে লিমিট মনে করো এখান থেকে 500, তাহলে 1500। তোমার এই লিমিটটা কত এখানে 1500 করবে। এখন তোমার লজিক্যাল অ্যাড্রেস হইতেছে 446 346, বেজের সাথে 1000 346 এটা করি তো তাহলে আমার আসে কত 1346। মনে করো 1346 হইতেছে এদিকে থাকবে, 3 4 6 এদিকে থাকবে। তাহলে এই ডাটাটাকে আমি অ্যাক্সেস করার ট্রাই করছি, বুঝতে পারছো? স্বাভাবিক লিমিট হইতেছে আমার 15, অবশ্যই এটা একটা ভ্যালিড লিমিটেড থেকে এবং বেস প্লাস লিমিটেড থেকে যদি বড় হয়ে যেত তাহলে বোঝা যাইতো যে সিপিইউ অন্য কোনো
সেগমেন্টেড ডাটাকে পুশ করা ট্রাই করতেছে। এইভাবে আমি একটা প্রোটেকশনে কাজ করতে পারতেছি। অবশ্যই মনে করো যে যদি নো হইতো, কোনো কিছু নো হইতো তাহলে একটা ট্র্যাপ জেনারেট করে দিত। ট্র্যাপ জেনারেট দিয়ে বুঝাই দিত সিকিউর যে রাইট তুমি অন্য কোনো সেগমেন্টে ডাটাকে অ্যাক্সেস করা ট্রাই করতেছো। যেই সেগমেন্টের বেস দিতে, যেই সেগমেন্টের তোমার লিমিট দিতে তার মধ্যে কিছু একটা জেনারেট করে ট্র্যাপের মাধ্যমে ওরা থামাই দিলাম। এটা প্রোটেকশনের কাজও করতেছে, প্লাস লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস কনভার্সনেরও কাজ করতেছে। এটা যদি এই বারবার বলতেছি যে লজিক্যাল অ্যাড্রেস আর অবজেক্ট অ্যাড্রেস মানটা কিন্তু সেম জিনিস এখানে। আচ্ছা, এখন ইন্ডেক্স বাইন্ডিংটা নেওয়া বাইন্ডিং কি জিনিস? এটা তো জাস্ট একটা প্রোটেকশন, একটা নিচার প্রোটেকশন। যে টপিকটা যখন আবার পড়বো তখন কিন্তু এটা আরো ইন ডিটেইল। এখন আমরা পড়বো যে অ্যাড্রেস বাইন্ডিং। বাইন্ড করবে এখন এই অ্যাড্রেস বাইন্ডিং কাজ করতে আর এটা বোঝানো। অ্যাড্রেস বাইন্ডিং হইতেছে, আচ্ছা নর্মালি বুঝে। মনে করো তুমি এক কোড লিখছো, সে কোডটা হইতেছে সোর্স কোড। এই সোর্স কোড আমার সি সি প্লাস বা যেটাতেই তুমি লেখা হবে। এটা যখন সি সি প্লাস প্লাস যখন কম্পাইলারের কাছে যাবে, কম্পাইল সেটাকে কি করবে? কম্পাইল করবে। কম্পাইল মানে কি? এনভায়রনমেন্ট দিবে, দেখবে সিনট্যাক্স এরর আছে কিনা, সবকিছু দেখবে, এটাকে ডিবাগ করবে। দেন সুন্দর মতন একটা অবজেক্ট ফাইল জেনারেট করবে। অবজেক্ট ফাইল জেনারেট করলে ভালো কথা। এরপর যখন অবজেক্ট ফাইলটা জেনারেট করে দিল, এই ফাইলটা কি হবে? কম্পাইল যখন করছে, মনে করো তোমার কোডের ভিতর হতেছে হ্যাশ ডট এইচ আছে, ইন্টিজার মেইন আছে, শর্টে লিখতে হবে। এখানে কিছু একটা কোড লিখছো, স্টেটমেন্ট। এই যে কম্পাইলার কি করে, এই যে স্টেটমেন্টটাকে তোকে চেক করবো যে এই সিনট্যাক্স এরর আছে কিনা। ঠিক আছে? এই যে লাইব্রেরি তুমি যেগুলো কল করছো, আরো ম্যাট ডট এইচ বা হাবি জাবি যেগুলো, এগুলোরে কিন্তু ও এক্সেসই করবে না। ও কার লাইব্রেরি গুলো দেখতেছে। ও অবজেক্ট ফাইলটা যখন বানাবে শুধু স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে হইতেছে সে মানে অবজেক্ট ফাইলটাই বানাবে। ঠিক আছে? এরপর হইতেছে লিঙ্কার। এরপর হইতেছে অবজেক্ট ফাইলটা যখন আমি বানাই দিয়েছি তখন আমি এটাকে লিঙ্কারে পাঠাবো। লিঙ্কার কি করে? লিঙ্ক করে। কি লিঙ্ক করে? যখন একটা বড় আমরা মানে বড় ফাইল কাজ করে থাকি তখন অবজেক্ট ফাইলটা থেকে বিভিন্ন লিঙ্কারের কাজটা কি? লিঙ্ক করবে। লিঙ্ক কেমনে করবে? মনে করো যে স্টেটমেন্টটা আমি এখন অবজেক্ট ফাইল বানাই না, এটার সাথে হইতেছে ওই যে লাইব্রেরি গুলো আমরা ইউজ করছি তাদের হইতেছে স্টেটমেন্ট ফাইল গুলো এখন এক হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি কেন পুরোটা একবারে করলাম? পুরোটা একবারে করলাম না, এটা একটা পরে দেখি। কারণ হইতেছে র্যামের ভিতর যখন তুমি কোডটা আপলোড করো, পুরো কোডটা তো আর আপলোড করে যদি একবারে অবজেক্ট বানায় তুমি যদি র্যামের ভিতরে পাঠাই দাও, তাহলে পুরো কোডটা র্যাম জায়গায় পেয়ে নেবে। তো আমি যদি মনে করি শুধু স্টেটমেন্টটাকে বানাইলাম, এরপর যতটুকু যেসব লাইব্রেরি দরকার যে আমি তার ফুল কোডটাকে অ্যাক্সেস করে নেবো। একটা কোডের যেই পার্টটুকু তোমার দরকার সেটার জন্য যেসব লাইব্রেরি গুলি দরকার বা ফাংশনস গুলো যেমন প্রিন্টএফ ম্যাথ ডট এই সাবজেক্ট যার দরকার অতটুকু শুধু লিঙ্কটা অ্যাড করে দেবে এই অবজেক্ট ফাইলের সাথে। অত দরকার নেই। তাহলে কি হইতেছে, র্যামের উপর অনেকখানি লোড কম, ফুল কোডের সবই অবজেক্ট। তুমি মনে করো 1000টা লাইব্রেরি ব্যবহার, 1000টা লাইব্রেরি যদি একবারে টাইম নিতে লাখটা কি হইতেছে, তুমি ইউজ করতেছো মনে করো দুইটা। ও যদি স্পেসিফিক কয়েকটা লাইব্রেরিতে অ্যাড করে দিবে। এটাকে অবজেক্ট ফাইল, লাইব্রেরির অবজেক্ট ফাইল, এখানে লিঙ্কটা দিবে। এখন মনে করে অ্যাটাক করে দিবে। এখন সে কি করে দেবে? এক্সিকিউটেবল ফাইলের ভিতরে জেনে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট। এক্সিকিউটেবল ফাইল, এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে ওই যে ডট ইএক্সি ফাইল যেটা আছে না সেই ফাইল। এই ফাইলটাতে যাই রাখবো। এটার ভিতরে মোটামুটি বলতে গেলে যে তোমার অবজেক্ট ফাইল এগুলো সবকিছু কিন্তু আছে একসাথে। এখন ফাইনাল ওয়ান কি হইতেছে, যে লোডারের কাজ। লোডারের কাজটা কি করে থাকবে? তুমি এক্সিকিউটেবল ফাইলটা বানাইছো, বানাই কোথাও করে আছে এসএসডির ভিতরে আছে। এসএসডি থেকে র্যামের ভিতরে তোমার এই ফাইলটা লোড করে দিবে। লোড যদি করে দেয় তাহলে এটা তোমার আসে। এখন কতটুকু মনে করো 1000 লাইন কোড আছে, দুইটা মাত্র ফাংশন। এইটার মধ্যে এই স্টেটমেন্টটা মনে করো 1000 লাইনের একটা স্টেটমেন্ট, তোমার কোডটা 1000 লাইনের। আর লাইব্রেরি করে এটা যোগ করছে, মনে করে দুইটা লাইব্রেরি যোগ করছে, কারণ এটা দরকার যতটুকু ততটুকু ওই 1000টা স্টেটমেন্ট আর দুইটা লাইব্রেরি মিলাই তোমার লোডারের কাছে পাঠাই দিচ্ছে বা র্যামের কাছে লোড করতে পাঠাই দিচ্ছে। র্যামের কাছে লোড করে পাঠাই দিচ্ছে। এখন র্যামের ভিতরে একবার যেহেতু চলে গেছে তাহলে ভালো কথা, এখন এটা পরে সিপিইউর কাছে তখন চলে যাবে, মানে এক্সিকিউশনের জন্য চলে যাবে। এই হইতেছে অ্যাড্রেস বাইন্ডিং।
আলটিমেটলি হচ্ছে তোমার এদিকে দরকার হচ্ছে লিঙ্কার একটা লিঙ্কার কি করে লিঙ্ক করতেছে স্টেটমেন্টের সাথে লাইব্রেরিকে যোগ করতেছে লোডারের কাছে লোড করতেছে এক্সিকিউটেবল ফাইলটাকে র্যামের ভিতরে লোড করে দিতেছে এইভাবে কাজ করতেছে আর আমি যে পাকনামি কেন করতেছি একটা লং প্রসেস কারণ আমার র্যামের ভিতরে তো জায়গা নাই যে আমি পুরাটা আস্তে একটা প্রসেসকে বা একটা পুরাটা আস্তে একটা কোডকে আমি ইম্পোর্ট করে দিই যতগুলো ফাইল আছে ফাংশন আছে অল্প সব সহ একসাথে করতে পারবো। দরকার কি ব্যাপার হইতেছে যে এই যে অবজেক্ট ফাইল গুলো এটা কিন্তু অত বেশি বইয়ের ভিতর নাই এই যে অবজেক্ট ফাইলটা যে আমি অ্যাড করছি অবজেক্ট ফাইলটা কোথা থেকে আসে আর সবাই হয়তো সবার ল্যাপটপের ভিতরে পিসি দেখে ডিডিএল একটা ফাইল দেখছে ডাইনামিক্যালি লিঙ্ক ডাইনামিক্যালি লাইব্রেরি এটা এটাই হইতেছে সেই ফাইল যে তোমার যতগুলো লাইব্রেরি গুলো আছে তারপর হচ্ছে ম্যাথ ফাংশন বা যতগুলো ফাংশন আছে সবগুলো কি করে থাকে এই টিডিএল ফাইলে কনভার্ট করে রেখে দেয় তোমার পিসিটা এখন মনে করো যে লিঙ্কার গেছে লিঙ্কারের ভিতরে ১,০০০টা স্টেটমেন্ট গেছে ও যখন লিঙ্কার করলো দেখলো যে আরে এই কোডটা তো রান করার জন্য আমার তো মিনিমাম 2টা লাইব্রেরি লাগবে তখন ও র্যামের ভিতরে চেক করবে যে র্যামের ভিতরে এই লাইব্রেরি গুলো আছে কিনা মানে ডিডিএল ফাইলটা আছে কিনা দেখতেছে যে না ডিডিএল ফাইলটা নাই তখন সুন্দর মতো যেই ডিডিএল ফাইলের ভিতর এই যে 2টা লাইব্রেরি আছে শুধু সেই ডিডিএল ফাইলটাকে র্যামের ভিতরে লোড করতেছে এই দুইটা একসাথে তখন যোগ হবে এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে কিন্তু এই ফাইল তৈরি হয়ে র্যামের ভিতর চলে যাবে আলটিমেটলি এটার ভিতরে লাইব্রেরি ফাইলগুলো ফাংশন ফাইলগুলো এগুলো আপনাকে আঁকি আচ্ছা এরপর আমরা দেখবো যে লজিক্যাল আচ্ছা এটা মানে ব্যাখ্যা দেবো পিছনে লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা অ্যাড্রেস স্পেস মনে করো একটা সিপিইউ হইতেছে মনে করো এই আমার একটা কোড সিকোয়েন্স আছে এখন সিপিইউ কি জেনারেট করে থাকবে লজিক্যাল অ্যাড্রেসটাকে জেনারেট করে থাকবে লজিক্যাল অ্যাড্রেস মনে করো 0 থেকে মনে করো 1,000 ইচ পর্যন্ত জেনারেট করতে পারে এটা হইতেছে তার ফিজিক্যাল অ্যাড্রেসটা এটাই হইতেছে মানে এটাই হইতেছে তোমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস এখন এটা যখন বেজের সাথে যোগ হবে এটা বেজের সাথে যোগ হলে আমার তাহলে তখন কি হবে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করবে মনে করো কি বেজের সাথে যে যোগ করলাম তাহলে হইতেছে স্পেস সাইজ হইতেছে মনে করো ধরলাম একটা এরকম হলো এই 2,000 থেকে 4,000 মানে এই যে 2,000 থেকে 4,000 পর্যন্ত স্পেস এটা হইতেছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এতখানি তোমার এর বাইরে এটা হচ্ছে রেঞ্জ বুঝাইতেছে ফিজিক্যাল অ্যাড্রেস এর বাইরে হইতেছে তোমার যাইতে পারবে না সহজ বাংলা সহজ সোজা হিসাব আমরা যখন এই যে আমরা এতক্ষণ ধরে যে লজিক্যাল থেকে যে ফিজিক্যাল লজিক্যাল থেকে যে ফিজিক্যালে যে কনভার্ট করছে তো অবশ্যই এটা কোথায় হয়ে থাকে এই কাজটা কে করে থাকে এই কাজটা হচ্ছে এমএমইউ করে থাকে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট মেমোরি এই যে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করবে সেটা এমএমইউ এর ভিতরে যাবে এমএমইউ চেক করবে সবকিছু পেজ নাম্বার লিমিট সবকিছু নিয়ে দিয়ে সুন্দর মতন এখান থেকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা হয়ে গেছে আমার র্যামের ভিতরে চলে যাবে ফিজিক্যাল মেমোরির ভিতরে চলে যেয়ে এখান থেকে স্পেসিফিক এই মনে করি এই এখান থেকে ডাটাটা আছে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে অলওয়েজ যে একটা সূত্রটা মনে রাখো যে ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে জেনারেট করে থাকে ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু যে লজিক্যাল অ্যাড্রেস প্লাস বেজ অ্যাড্রেস এই দুইটা মিলায়া হইতেছে আমি জেনারেট করতে পারবো ঠিক আছে এইটাই হইতেছে আমাদের মেইন সূত্র আলটিমেট এই চ্যাপ্টারের আচ্ছা এরপর আমাদের দুইটা টপিক আছে একটা হইতেছে ডাইনামিক লোডিং আর একটা হইতেছে ডাইনামিক লিঙ্কিং একদম আগে যেগুলো করলাম না লোডিং আর লোডার আর লিঙ্কার প্রায় ওই রকম আছে বা ডাইনামিক মাত্র শুধু অ্যাড হয়েছে এখন তুমি মনে করো ডাইনামিক লোডিংটাকে বলি তোমার কাছে পুরো একটা 1,000 লাইনের একটা কোড আছে 1,000 লাইনের একটা কোড আছে এখন 1,000 লাইনের কোড থাকি তোমার বলো ক্লাস হইতেছে মনে করো 1,000 লাইনের কোড আছে ক্লাস মনে করো 100টা লাইব্রেরি তুমি ব্যবহার বিশাল বড় বড় করে আসলে মনে করে 500টা ফাংশন বিশাল বড় কোড এটা হচ্ছে এইরকম একটা কোড এখন তুমি যখন এটাকে রান করবা তুমি কি মানে এটা পুরা র্যামের ভিতরে লোড করবা
অবশ্যই না। আগে যদি র্যামের ভিতরে লোড করা হইতো তাহলে কি হতো? ম্যাক্সিমাম কোড আনইউজড থাকতো, প্রথম সমস্যা। তারপর মেমোরি স্পিড মানে সাইজটা হইতেছে ওয়েস্ট হইতো, এটা আরেকটা সমস্যা। এখন তারপর প্রসেস সাইজ যদি র্যামের ভিতরে থাকে তাহলে তো ভালো, কিন্তু স্লো হয়ে যেত। র্যাম এত পুরো ডাটা একদম ফট ফট করে সিপিইউর ভিতরে দিতে পারতো না। তার জন্য এটা স্লো হয়ে যেত। এখন তাহলে সমস্যাটা কি? এই সমস্যাটা বললাম। এখন তাহলে সমাধানটা কি? সমাধান হতেছে তুমি এতগুলা কোড, এতগুলা লাইব্রেরি, এতগুলা ফাংশনকে তো আমার আসলে র্যামের ভিতরে রাখার কোনো দরকার নেই। যতটুকু দরকার ততটুকু। আর যতটুকু দরকার মানে, মনে করে এটাকে, এখানে 500টা ফাংশন ব্যবহার করছো। তোমার র্যামের ভিতরে তুমি যদি এই 500টা থেকে মাত্র 2টা ফাংশনকে যদি ইউজ করো, মানে পাঠাও যাও, তোমার ইউজার যারা চাইতে চাইতেছে তারা সেই কাজটা কিন্তু পূরণ হয়ে যাইতেছে। তাহলে তুমি এই পুরা কোডটা না পাঠায় শুধু 2টা ফাংশনের কোডটা পাঠাইবে, তাহলেই তো তাহলেই তো কাহিনী হইতেছে একটা টাইমে। মনে করো এখন কি, যে ইউজার আছে সেই ইউজার একটা অন্য একটা বাটনে ক্লিক করছে, দেখলো যে এটা 50তম যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করা লাগতেছে, তাহলে ওই ফাংশনটাকে জাস্ট হইতেছে র্যামের ভিতরে কল করো। পুরা কোড তো আমার র্যামের ভিতরেই পাঠাচ্ছি না, তাই না? স্ট্রাকচারটা লাইক হইতেছে, এই যে মেইন ফাংশন আছে, মেইন ফাংশনের আন্ডারে হইতেছে ফাংশন এ আছে, ফাংশন বি, ফাংশন বি আছে। মানে আমার মনে করে প্রথমে এই ফাংশনকে পাঠাই দিলাম, পরে অন্য একটা ইউজারের সাথে অন্য একটা বাটনে ক্লিক করছে, তখন এই বি ফাংশন কল করে রাখতেছে, তখন বি ফাংশন তখন চলে যাবে। মানে আমি ডাইনামিক্যালি র্যামের ভিতরে লোড করতেছি যেই ফাংশন গুলো আমার লাগতেছে। মানে এসএসডির ভিতরে আমি ফাংশনের কোড গুলো স্টোর করে রাখছি, র্যামের ভিতর এখন আমি একটা একটা করে যেই সব ফাংশন দরকার সেই সব ফাংশন গুলোকে আমি এক্সিকিউশনের মধ্যেই পাঠায় দিতেছি, যে বাবা তুই যা, তোর লাগলে তুই যা। এটা এতে আমার সুবিধাটা কি হতেছে, তুমি হইতেছে র্যামটাকে টোটালি ইউটিলাইজ করতে পারতেছো ইজিলি। তোমার র্যামের মতো অনেকখানি জায়গাটা স্পেস খালি থাকে, যেটা তুমি অন্য কোনো কাজের জন্য তুমি ব্যবহার করতে পারতেছো ফাস্টার। আচ্ছা, এরপর হইতেছে যে, কি বললাম, লিঙ্কারে মানে ডাইনামিক লিঙ্কারের কথা। ডাইনামিক লিঙ্কার কি লিঙ্ক করে থাকে, এটা আবার কি ধরনের সমস্যা? এখন লিঙ্ক যে করতে থাকা ভালো কথা, আমি তো মাত্র তোমাকে বললাম যে 500টা তোমার কাছে ফাংশন আছে, সেটা হইতেছে তোমার র্যামের ভিতর লোড করতেছে। কিন্তু এই যে 500টা ফাংশনের সাথে কি 100টা যে লাইব্রেরি আমি বললাম, 100টা লাইব্রেরি কি আমার একদম সবই লাগতেছে? অবশ্যই না। লিঙ্কার কিন্তু আলটিমেটলি লাইব্রেরি গুলা এগুলোকে মানে হ্যান্ডেল করে থাকতে পারে। সব তো আর দরকার নেই র্যামের ভিতরে, কারণ আলটিমেটলি এক একটা লাইব্রেরির ভিতরেও অনেক হাজার হাজার লাইন থাকে। এটা তো আমরা জাস্ট একটা সুন্দর করে চোখ বন্ধ করে লাইব্রেরি গুলোকে কল করতেছি, তাইলে সবাই কল করতেছে আর দেখতেছি এর ভিতরে আসলে কি হইতেছে। বাট এক একটা লাইব্রেরি তো চাইতেছে। এখন আমি যদি ডাইনামিক লিঙ্কিংটা ব্যবহার করে থাকি, তাহলে হইতেছে লাইব্রেরি কোড থেকে এক্সিকিউটেবল কোড গুলো এমবেডেড হয় না, আর রান করার সময় শুধু কানেক্ট হয়। মানে মনে করো যে রান হবে, এখন এক্সিকিউট হবে, এক্সিকিউশন টাইম, এক্সিকিউশন টাইম, এক্সিকিউশন টাইমে হইতেছে, মনে করো এই দুইটা লাইব্রেরি আমার দরকার ছিল, সেই দুইটা লাইব্রেরি শুধু র্যামের ভিতর পাঠাবো। পরে মনে করো ওই যে বললাম যে ফাংশন পেয়ে জন্য একটা বাটনে ক্লিক করতে দেখা যায় 3টা লাইব্রেরি তখন তোমাকে পাঠাতে হবে, তখন 3 নাম্বার লাইব্রেরি তুমি পাঠাই দিলে সুন্দর র্যামের ভিতরে। একদম মানে ডাইনামিক হইতেছে লিঙ্ক করে করে পাঠাই দিবে, একটা লাইব্রেরির জন্য একটা ফাংশনের জন্য, এই দুইটা মিলে হইতেছে এখন বর্তমানে আমরা ইউজ করি ডাইনামিক। আর কিছু আচ্ছা, স্যার আমি জানি না, আমার মনে নাই আসলে স্যার ভার্সনিং পড়াইছে কিনা, বাট একটু দেখে রাখতে পারো। ভার্সনিং সিস্টেম হইতেছে ভার্সন গুলো লেখা থাকে না একটা লাইব্রেরির পাশে, যে 1.1 2.2 এরকম ভার্সনিং সিস্টেম থাকে। প্রত্যেকটা লাইব্রেরি আমরা যে ব্যবহার করি, প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু তোমার ভার্সন আলাদা হয়। এখন প্রোগ্রাম কোন ভার্সন ব্যবহার করে থাকে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে থাকে, বাট লেটেস্ট লাইব্রেরি ব্যবহার করা ভালো। বাট মনে করো কোনো একটা প্রোগ্রাম, মনে করো তুমি 10 বছর আগে লিখছো, স্বাভাবিক তুমি পুরোনো লাইব্রেরির উপর ডিপেন্ড করে লিখছো। এখন নতুন লাইব্রেরি বানাইছে, তুমি ইনস্টল করছো, তাইলে পুরোনো কোড কি চলবে কি চলবে না? হ্যাঁ ভাই চলবে, কারণ পুরোনো কোডটাও নতুন লাইব্রেরির সাথে চলবে, এমন ভাবে যাতে লাইব্রেরি গুলোকে বানানো। এখন মনে করো লাইব্রেরি মানে এই ভার্সন যদি জিনিসটা যদি না থাকতো, তাইলে কি সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে? মনে করো ভার্সন 1 করছো, এটা হইতেছে তোমার একটা লাইব্রেরি তুমি গিয়ে লিখছো, ভার্সন 1 দিয়ে নিউ একটা ওল্ড একটা লাইব্রেরির কোড তুমি লিখছো, লাইব্রেরির একটা কোড তুমি লিখছো। এখন ভার্সন 2 দিয়ে তুমি হইতেছে মনে করো আপডেটেড আপডেটেড একটা ওই লাইব্রেরিটাকে তুমি লিখছো, মানে বাকি। এখন তুমি যদি এটা যদি মনে করো যে প্রোগ্রাম,
প্রোগ্রাম এ বানাইছে ভার্সন 1 এর কোড দিয়ে, ঠিক আছে? প্রোগ্রাম বি তৈরি করছো ভার্সন 2 দিয়ে। হ্যাঁ, ভার্সন 2 দিয়ে। এখন যদি ভার্সনিং সিস্টেমটা না থাকতো, তাইলে তোমার পিসি প্রত্যেকটা কোডকে, একেকটা কোডকে তোমার এই ভার্সনে রান করতে বাধ্য হইতো। একদম আপডেটেড করে রান করতে বাধ্য হইতো। যেটা তোমার স্বাভাবিক পুরান কোডটা নতুন ভার্সনকে না চিনতেই পারে। তাহলে তোমার সিচুয়েশনটা ইনকম্পাটিবল একটা অবস্থা হয়ে যেত। ইনকম্পিটিবল যদি হয়ে যাইতো, তাহলে আলটিমেটলি মোটামুটি তোমার ল্যাপটপে বা তোমার ডিভাইসে যতগুলা কোড আছে সবগুলা কোডকে তোমার বসে বসে চেঞ্জ করা লাগতো যদি ভার্সনই না থাকতো। মানে তাইলে এখন আমার ভার্সনিংটা এমন ভাবে কাজ করাতে হবে যে যদি তোমার আপডেট কোথাও থাকে যাতে পুরোনো লাইব্রেরির ইনফরমেশন গুলা নতুন লাইব্রেরির ভিতর যাতে থাকে, যাতে পুরোনো কোড গুলো এটাতে চলতে পারে, ঠিক আছে? মানে পুরোনো কোডের ভিতরে মানে নতুন কোডের ভিতরে এই ওল্ড ভার্সনটাও থাকবে, নিউ আপডেটেড ভার্সনটাও থাকবে। এই জন্য দেখো না, নতুন নতুন লাইব্রেরি গুলো যখন আসে একটু মানে ওয়েটটা বেশি থাকে, সাইজটা বেশি থাকে, তখন হইতেছে পুরোনো ভার্সনের কোডটাই দিকে থাকতেছে। এটা হয়তো হয়তো আমরা অনেকেরা ফেস করছে, যেরকম ফায়ার বেজ, আমরা যেরকম আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যে ফায়ার বেজের ক্ষেত্রে সাইন ইন করতে গিয়ে যখন সাইন ইন হইতেছিল না, কারণ কি ভার্সনিং প্রবলেমটা তখন এখানে ছিল। এই প্রবলেমটাই তখন আমরা হয়তো ফেস করছি। এখন হইতেছে আমরা আসলে এখন মেমোরির ভিতরে যাব। এটা হইতেছে এখন আস্তে আস্তে আমাদের চাপ বাড়বে। এখন আমরা পুরো কন্টিগুয়াস মেশিন, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন মানে কি? কন্টিগুয়াস মানে কি? কন্টিগুয়াস মানে হইতেছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মনে করো এই একটা মেমোরি আছে, একটা র্যাম আছে, তুমি ক্রিটিক্যাল মেমোরির মধ্যে। এখানে তুমি যদি কোনো ডাটা রাখো, এটা তোমার মনে করো অ্যাড্রেস হইতেছে 1000, এটা হইতেছে 1001, এটা হইতেছে 1002। দেখো এখানে তুমি যদি কোনো কিছু যদি ডাটা রেখে থাকো, তাহলে এই ডাটাটাকে তুমি ইজিলি এখানে অ্যাড্রেসটার জন্য যদি একবারে দাও তাইলেই তুমি এখানে অ্যাক্সেস করতে পারতেছো। দেন তুমি আরো একবারে দাও তাইলে এখানে অ্যাক্সেস করতে পারছো, আরো একবারে দাও, এইভাবে তুমি অ্যাক্সেস করতে পারতেছো। যেটা সবচেয়ে সিম্পলিস্ট স্টেপ, মানে কন্টিনিউয়াস মেমোরি ম্যানেজমেন্ট, এটা থাকে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। র্যামের ভিতরে যখন ডাটাগুলো থাকে স্ক্যাটার্ড অবস্থাতে থাকে প্রথমত, বাট স্ক্যাটার্ড অবস্থাতে যখন থাকে তখন এই অ্যাড্রেসটা তো তোমার সেম থাকবে, অ্যাড্রেসটা তো আর 1002, 1001, 1002 এরকম থাকে। তখন আমি জাস্ট অ্যাড্রেসটাকে, স্পেসিফিক অ্যাড্রেসটাকে কল করে আমি ডাটাগুলাকে নিয়ে নিতে পারতেছি। এটা হইতেছে আমাদের কন্টিনিউয়াস। এখন আরেকটু যদি একটা অ্যাডভান্সের দিকে যাই, তোমার র্যামের ভিতর যখন মনে করো এই পার্টিশনটা মনে করি, না, মনে করো এই পার্টিশনটা হায়ার মেমোরির ভিতরে নর্মালি ওএস কে রাখা, নর্মালি, বাট আসলে বর্তমানে আর এই হায়ার মেমোরিতে ওএস রাখা হয় না। এই হায়ার মেমোরিতে ওএস রাখা হয়। এর বাকি যতগুলা মেমোরি আছে এতটুকু এটা হইতেছে ইউজারের জন্য ব্যবহার থাকে, ঠিক আছে? এই পার্টটা। এখন এই সিস্টেমটার মধ্যে অনেক বেশি সমস্যা আছে। বেশি সমস্যাটা হইতেছে তোমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, অনেকগুলো বড় বড় সমস্যা আছে, যেটা আসলে পরে পেজিং এর মাধ্যমে সলভ করা হয়ে থাকে। ওটাতে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন কি? এটা কন্টিনিউয়াস একটা মেমোরি, একটানা কন্টিনিউয়াস যাতে আমরা মেমোরি গুলাকে পাইতে পারি, সেটাই হইতেছে মেইন কন্টিগুয়াস। এখন এই কন্টিগুয়াস মেমোরির ভিতরে তুমি যদি একটা, আশা করি একটা বড় একটা প্রবলেম হয়তো ফেস করবা। এইখানে যে মেমোরিটা আছে, আমি যদি একটা অ্যাড্রেস বাড়াই দিলেই হইতেছে আমি এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারতেছি, তাহলে প্রোটেকশন কোথায়? হোয়ার প্রোটেকশন? নো প্রোটেকশন। এখন আমি যদি আরো একবার আগে তখন এই অ্যাড্রেসটা ব্যবহার করতে পারতেছি। তাহলে এখানে আমাদের একটা কন্টিগুয়াস মেমোরিকে বোঝার জন্য আগে মেমোরি প্রোটেকশন জিনিসটাকে আমাদের ভাইজা খাইতে হবে। তাইলে আমি বুঝতে পারবো যে এই জিনিসটা কাজ কেন। ঠিক আছে? এই ছোট্ট মনে আছে। আচ্ছা, এরপর হইতাছে যে মনে করো এই একটা পুরো মেমোরি ব্লক আছে, এই একটা ব্লক আছে, এই একটা ব্লক আছে। এখন মনে করো এখানে প্রসেস 8 ছিল, এখানে প্রসেস 9 আছে, এখানে মনে করো প্রসেস 10 আছে। এখন মনে করো যে তোমার প্রসেস আটের কাজ শেষ, ও বের হয়ে গেছে, ও এখান থেকে বের হয়ে গেছে, এই বারটা খালি হয়ে যাইতেছে, কিন্তু এই পুরো সেগমেন্টটা খালি হয়ে যাইতেছে। তারপর মনে করো যে এখান থেকে এই প্রসেস 10 এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে। এখন তোমার এই ব্লকটা খালি হয়ে গেছে, এই ব্লকটা খালি হয়ে গেছে। মানে এই পুরো ব্লকটাকে তুমি এখন মার্চ করে জোড়া লাগাতে ইউজ করতে পারতেছো না। মনে করো এটা হইতেছে 10 MB, 10 MB, এটা হইতেছে মনে করো 10 MB, এটা মনে করো 10 MB। যদি তুমি এই দুইটা পার্টিশনকে যোগ করতে পারতে, তাহলে তোমার কাছে 20 MB একটা খালি স্পেস থাকতো।
তোমার কাছে মনে করো নতুন একটা প্রসেস আসছে মাত্র, প্রসেস নাম্বার মনে করো 11, যার সাইজ হইতেছে মনে করো 15 MB। এখন তুমি 15 MB কোনো জায়গায় এই প্রসেসটা তুমি এখন এক্সিকিউটই করতে পারবে না, কারণ এটা একটা 10 MB, এটা একটা 10 MB ইন্ডিভিজুয়াল বক্স। স্বাভাবিকভাবে তুমি 15 MB এই প্রসেসটাকে রান করতে পারবে না, যেটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলে থাকতেছে। তারপর এখন মনে করো যে আমার কাছে আরেকটা প্রসেস আছে, প্রসেস নাম্বার 12, যেটা সাইজ হইতেছে 5 MB। তাহলে এই 5 MB, এই মনে করো আমি এখানে জায়গাটা দিলাম, এই 5 MB কিন্তু এখানে হয়ে গেল, ইউজ করতেছে, কিন্তু এই যে জায়গাটা কিন্তু আমাদের ওয়েস্ট হয়ে গেল। এটাকে আমরা বলে থাকি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল টার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের জন্য বোধহয় বলতে গেলে আমাদের অনেকখানি মেমোরিটা ইউজ মানে লস যায়। এইসব প্রবলেম গুলো কিন্তু এখানে কন্টিগুয়াস মেমোরির ভিতর থাকে, এই জন্য আমরা নর্মালি কন্টিগুয়াস মেমোরিটা এখন আর তেমন একটা ইউজ করি না। বর্তমান পিসিতে সব এটা পরিবর্তন পেজিংটাকে ব্যবহার করে থাকে। ঠিক আছে মোটামুটি। এখন বুঝি যে এখন এই কন্টিগুয়াসটাকে বোঝার জন্য আপনার বললাম যে প্রোটেকশন সম্পর্কে আমাকে আইডিয়া থাকতে হবে। তারপর হইতেছে না এক্সটার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভিতরে আবার হাত দিই। এটার ভিতরে তেমন কোনো বিষয় না, আগে আমরা যা করছি সেটাই। সিপিইউ যখন একটা অ্যাড্রেস জেনারেট করে থাকবে সেটা হইতেছে একটা লজিক্যাল অ্যাড্রেস। সেটা আমি আগে লিমিট অ্যাড্রেসের সাথে কম্পেয়ার, লিমিট রেজিস্টার থেকে লিমিটটাকে নিয়ে আসবো, দেন এখানে কম্পেয়ার করবো। লিমিট মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। অবশ্যই লিমিটটা আমার লজিক্যাল অ্যাড্রেসের থেকে বড় হবে। হ্যাঁ, বড়ই তো হবে। বড় হবে, খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি চেক করবো। চেকিংটা কেন? লজিক্যাল অ্যাড্রেস মানে অফসেটটা। আর এখানে আমার হইতেছে লিমিটটা, এইভাবে চেক করো। অবশ্যই লিমিট এটা থেকে যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস এর কাছে চলে যাবে। এখন আমার কাছে যে আসলো এখানে, এখানে কিন্তু আলটিমেটলি লজিক্যাল অ্যাড্রেসটা পরীক্ষা দিয়ে আসলো মাত্র। ঠিক আছে, এখন লজিক্যাল অ্যাড্রেসটা যখন আসছে তখন আমার কাছে বেজ অ্যাড্রেসটা আমার কাছে আছে। এই যে বইয়ের ভিতরে কিন্তু হইতেছে রিলোকেশন রেজিস্টার লেখা, রিলোকেশন রেজিস্টার এবং বেজ রেজিস্টার বাংলা পাতে সেম জিনিসই। মানে এখান থেকে আমি বেজ অ্যাড্রেসটা পাচ্ছি শুধু। লজিক্যাল এখন আমার যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন পাস করছে, বাপে পিটাইবে না, তাই আমি লজিক্যাল অ্যাড্রেস এবার বেজ অ্যাড্রেসকে এখন একসাথে যোগ করে দিলাম, তাইলেই আমি পেয়ে যাবো দা ফিজিক্যাল অ্যাড্রেসটা তখন আমি সুন্দর মতো র্যামের ভিতরে পাঠাই দেবো। এখন বলতে পারো এখানে প্রোটেকশনটা কোথায়? প্রোটেকশনটা প্রথমে এই দিকে চলে আসতেছে। মনে করো ল্যামের একটা সিগমেন্ট আছে, তোমার কাছে এই একটা সিগমেন্ট আছে, এই একটা সিগমেন্ট আছে। এখন সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেসটা এখন আমি অ্যাক্সেস করতে চাইতেছি, মনে করো এটা, এর বেজ অ্যাড্রেস আমার কাছে আছে, এর লিমিট আমার কাছে আছে। ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে মনে করো সিপিইউ হইতেছে এখানকার, তাহলে সেটা অবভিয়াসলি লিমিটের থেকে বড় হবে, উপরের দিকে যেহেতু যাইতেছে বড় হবে। তাহলে মানে কি? তাহলে এটা আগেই নো এর ভিতরে পাঠিয়ে দেবে, সিপিইউ এর বলে দেবে বন্ধু তুমি একটা ভুল অ্যাড্রেস বা অন্য সিগমেন্টের একটা অ্যাড্রেস জেনারেট করে ফেলেছো। সিপিইউ কখনো ভুল অ্যাড্রেস জেনারেট করে না, তাও কথা। অন্য একটা সেগমেন্টের অ্যাড্রেসটা জেনারেট করে ফেলাচ্ছি, তাহলে এখানে আমার ডাটাটা চলে আসতেছে, মানে সরি, এখানকার অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। অন্য পার্টির সাথে কেন আমি অ্যাক্সেস করতে দিব? দ্যাটস ওয়াই হইতেছে আমার প্রোটেকশনটা কাজ করতেছে, এখান দিয়ে আমি যাই প্রোটেকশনটা দিয়ে দিচ্ছি। তারপরেই তো আমার প্রোটেকশনের কাছে সুন্দর মতো বুঝতে পারছি এটা লিমিটের ভিতরে আছে, এর মানে এটা ভ্যালিড, এটার সাথে বেজ অ্যাড্রেস যোগ করে দিয়ে বেজ অ্যাড্রেস থেকে ফিজিক্যাল মেমোরির ভিতরে আমি পাঠাই দিতেছি। এই হইতেছে একটা প্রোটেকশন দেওয়ার একটা সিস্টেম, আর কিচ্ছু নাই এটার ভিতরে। যেরকম একটা এক্সাম্পল অলরেডি দিয়েছিলাম, মনে করো 3 4 6 আসতেছে, লিমিট হইতেছে মনে করো 500, অবশ্যই 500 থেকে 3 4 6 ছোট আছে, তাহলে 3 4 6 এর দিকে আসতেছে। বেজ অ্যাড্রেস হইতেছে মনে করো 1000, 1000, তাহলে এই যে মনে করো এই অ্যাড্রেসটা তখন পাইতেছে 100 1346, এই এই অ্যাড্রেসটা আমি তখন ইউজ করতে পারতেছি। বুঝতে পারছো? এখন আমরা পুরো মেমোরি অ্যালোকেশন আস্তে আস্তে, এখন আমরা ফ্র্যাগমেন্টেশনের ভিতর যাচ্ছি, দেন হচ্ছে আমরা পেজিং এর ভিতরে হাত দিব। মেমোরি অ্যালোকেশন, এখন মেমোরি অ্যালোকেশন কেন করতেছি একটা জিনিস দেখো। মাত্র বললাম যে প্রোটেকশন আগে বুঝতে হবে, প্রোটেকশন বুঝছি, এরপর হইতেছে আমাদেরকে এই যে মেমোরি অ্যালোকেশনটা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এই পার্টগুলো আমরা এখন করবো। এইটাই হইতেছে আমাদের সেই মেমোরি অ্যালোকেশনের ভিতর হতে সিকুয়েন্স ওয়াইজ আগাইতেছি, কিন্তু আশা করি বুঝতে পারতেছি যে কোনটার পর কোন জায়গাতে লাভ দিতেছে কখন। বইয়ের যদি 9.6 তুমি ছবিটা যদি দেখে থাকো, যা আগে এক্সপ্লেন করছি, ওই মালটাই
যে তোমার কাছে মনে করে এই একটা বক্স আছে, এখানে তোমার প্রসেস আসতেছে, এই বিশাল বড় একটা প্রসেস আসতেছে, এই একটা প্রসেস আসতেছে, হায়ার মেমোরিতে ওয়েস্ট থাকতেছে, এটা প্রসেস 2, এটা প্রসেস 8, এটা প্রসেস 5। বলতে এটা যাও, এই যে প্রসেস 5, ঠিক আছে। এখন এটা পরে কি হইলো, যে প্রসেস 8 আমি একটা ছবিতেই দেখাইতেছে, প্রসেস 8 তার কাজ করে সে বের হয়ে গেছে, তাহলে প্রসেস 8 আমার এই জায়গাটা খালি থেকে যাচ্ছে, খুব ভালো কথা। এট দ্যাট মোমেন্টে প্রসেস 9 আসছে, কিছু পরিমাণ জায়গা নিছে, এই জায়গাটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল, কিন্তু এই ওয়েস্ট হয়ে গেল। তারপর মনে করে কিছুক্ষণ পর হইতেছে এই প্রসেসটা কাজে এক্সিকিউটে বের হয়ে গেল, তো এই জায়গাটা হয়ে গেল খালি। এখন মাঝে P9, প্রসেস 9 আছে, আমি এটা কিন্তু যোগ করতে পারতেছি না। যোগ যদি করতে পারতাম, বড় একটা মেমোরি তৈরি হইতে পারতো। এখন আমরা কি যোগটা কেমনে করতাম, ওটাকে আমরা হইতেছে কম্প্যাকশন বলি, কম্প্যাকশন। এই একটা P2 আছে, এখানে হইতেছে জায়গাটা আমার খালি আছে, মনে করে P9ও নাই, P9ও এক্সিকিউটর সে চলে গেছে, এটাও খালি, আর উপরে তো অলরেডি এই যে একটা বার খালি আছে, এটাও খালি। আর এই ওয়েট, তখন এই তিনটাকে আমরা জোড়া লাগাই একটা পার্টিশন তখন বলতে পারতাম, যদি এই P9টা না থাকতো, তাহলে এই P2 থাকতো, একবারে ওয়েট এখানে থাকতো, এটা একটা বড় একটা পার্টিশন জায়গা খালি থাকতো, বড় প্রোগ্রামকে আমরা লোড করতে পারতাম। বাট এট দ্যাট মোমেন্ট, এট প্রেজেন্ট মোমেন্ট, আমি কোনো বড় প্রোগ্রামটাকে লোড করতে পারতেছি না, এখানে একটা ছোট একটা প্রোগ্রাম আছে, এখানে একটা ছোট একটা প্রোগ্রাম আছে, এটাই হইতেছে আমাদের, এই প্রবলেমটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এই প্রবলেমটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। হুম, আচ্ছা, ভালো। আরেকটা ইনফরমেশন, যে সিপিইউ কিভাবে বোঝে যে কোন জায়গাতে কোন র্যাম, মানে কিভাবে বোঝে যে এই পার্টিশনটা খালি আছে, এই পার্টিশনের ভিতরে একটা আমি প্রসেসটা, নতুন আর যে প্রসেস আসছে সেই প্রসেসটা দিয়ে দিবে, এই পারমিশন জায়গাটা খালি আছে, এখানে আমি প্রসেসটা দেবো, কিন্তু দেখলাম যে আমার প্রসেস অনেক বড়, র্যামের জায়গাটা বেশি নাই, তাহলে আমি এখানে দিতে পারবো না, ওয়েটিং এ পারবো, কিভাবে এটা বুঝতে পারবো? এখানে একটা টেবিল মেনটেন করা হয়ে থাকে, মেমোরি টেবিল মেনটেন করা থাকে। এই টেবিলটার ভিতরে আলটিমেটলি থাকে যে কোন কোন ব্লক ফ্রি আছে, কতটুকু সাইজ অনুসারে ফ্রি আছে, এবং ওটাতে অ্যালোকেটেড সব ইনফরমেশন এখানে থাকে। যেগুলো ফ্রি আছে সাইজটা চেক করে থাকে, যে হ্যাঁ আমার প্রসেস আসছে একটা P5, মনে করো একটা প্রসেস আসছে P10, যেটা সাইজ 10 MB, এখানে দেখা যায় 10 MB কেউ খালি আছে কিনা, দেখলো যে এখানে একটা ব্লকের ভিতর 10 MB একটা খালি আছে, সাথে সাথে ব্লকের ভিতর 10 MB বা প্রসেসটা আমি পাঠিয়ে দিতে পারছি। এইভাবে হইতেছে তারা পেজ টেবিল, মানে একটা টেবিলটাকে মেনটেন করে, টেবিলের মাধ্যমে র্যামের সাইজটাকে আমরা মেনটেন করি। এরপর আমি দেখাবো, এখানে একটা সলভ হিসেবে কি কিছু চিন্তা করা যায় না, এটা মেবি বই, বইতে নাই। আচ্ছা, সলভ হিসেবে আমি যদি চিন্তা করি, বাই এনি চান্স মনে করে P9টাকে যদি মনে করো আমি নিচে নিয়ে আসতে যদি পারতাম, তাহলে এই খালি স্পেসটাকে উপরে যদি দিয়ে দিতে পারতাম, খালি হয়ে গেল, এই পুরো স্পেসটা আমার এখন একসাথে জোড়া করে বার্চ করে দিতে পারতাম, তাহলে একটা বেশি বেটার একটা সলিউশন হতে পারতো না? ওভারহেড অনেক বেশি বেড়ে যাইতো, কারণ তুমি, মুখের কথা না, যে তুমি একটা প্রসেসকে একটা ব্লক থেকে নিয়ে এসে টাইনা আরেকটা ব্লকের ভিতর নিয়ে যাইতেছো, পুরো প্রসেসের যে পিসিবি, তারপর র্যামের ইনফরমেশন, তারপর হচ্ছে যে তোমার রেজিস্টারের ইনফরমেশন, প্রত্যেকটা জায়গায় ইচ এন্ড এভরি অ্যাড্রেস তোমাকে চেঞ্জ করা লাগতো। স্পেস জাস্ট উপর নিচ করছি বিষয়টা এমন না, পুরো অ্যাড্রেস সব জায়গা থেকে চেঞ্জ করা লাগতো, এটা অনেক বেশি ওভারহেড বাড়াই যেত, বাট এটা ইম্পসিবল কোনো কিছু না। এটাকে তখন আমরা বলে থাকি যে এই জিনিসটাকে তখন আমরা বলে থাকি ডাইনামিক, যেটা মাত্র বললাম যে মুভ করলাম, ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন। ঠিক আছে, ডাইনামিক্যালি আমি মুভ করতে পারতেছি, বাট এটা অনেক ওভারহেড বাড়ায় দেয়। আচ্ছা, এখন বলতে পারো যে একটা প্রসেস, আমি তো মাত্র বললাম প্রসেস 10 আছে, সেটা 10 MB কে চুজ করছে, এখানে 10 MB খালি আছে, বাট এখন এমনও তো হইতে পারে না যে এখানে একটা 20 MB একটা খালি আছে, এখন এই প্রসেসটা 10কে চুজ করবে, যে পার্টিশনটাকে চুজ করবে, নাকি 20টাকে চুজ করবে, নাকি 15 MB পার্টিশন আছে, নাকি 9 MB পার্টিশনটাকে চুজ করবে? এটা কিভাবে সে বুঝবে? এটার জন্য কয়েকটা স্ট্র্যাটেজি আছে, এটা আসলে বলতেছি। একটা হচ্ছে ফার্স্ট ফিট, প্রথমে যে খালি ব্লকটা পাবো সেটাতেই আমি দিয়ে দেবো, মনে করি এখানে অনেকগুলো ব্লক আছে, এই ব্লকটা আমার 10 MB আমার আছে, আমি এই ব্লকটার ভিতরে আমি এই প্রসেস 10টাকে বসাই দেবো, কোনো কাহিনী করার সময় নেই। তারপর হইতেছে এই যে যেটা প্রথমে পেয়ে যাবো, এবং বেস্ট ফিট হইতেছে সবচেয়ে ছোট পার্টিশন যেটা আছে সেটাকে, মনে করো 10 MB আমার দরকার, আমি আগে 10কে খুঁজবো, আমার মনে করো 20 আছে, 15 আছে, আমি 10 যেটা আছে সেই পার্টিশনটার ভিতরে দিব, আমি 20এও পাঠাবো না, 15তেও পাঠাবো না, মানে সবচেয়ে ছোট পার্টিশনের ভিতরে পাঠাবো, ছোট
পার্টিশ মানে পুরো পার্টিশন। ওর স্পিড ওর স্পিডটা কি, ওর স্পিডটা হইতেছে একটা বড় পার্টিশন, সবচেয়ে বড় পার্টিশনটাকে এই মালটা খুঁজবে বুঝা যেটার ভিতরে মনে করি এই একটা বড় পার্টিশন যেটা 100 MB একটা পার্টিশন খালি আছে, তুমি 10 MB মালকে তুমি 100 MB একটা প্রোটেকশনের পার্টিশনের ভিতরে তুমি ফালাই দিছো। এটা নর্মালি আমরা ব্যবহার করে থাকি, এটা যেটা আমাদের সবচেয়ে বেশি ওভার একটা কম হয়ে থাকে এইটার ভিতরে শুরুতে যেটা আসতেছে সেটাকে আমরা ইউজ করে ফেলি। বাট এটার ভিতরে তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা দেখা যায়। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি দেখা যায়? ওকে, এরপর হইতেছে আচ্ছা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা এই যে ইন্টারনাল যে ফ্র্যাগমেন্টেশন আছে ভার্সেস যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে, এগুলা কি কি আমরা সলভ করার কি কোনো ওয়ে আছে কিনা? এখন সলভ করার গেলে সেই পুরোনো আমলে তখন আমরা চিন্তা করলাম দুইটা পার্টিশন বানাবো, দুই ধরনের পার্টিশন বানাবো, একটা ফিক্সড পার্টিশন আমরা ইউজ করতে পারি ইন্টারনাল এক্সটার্নাল সলভ করার জন্য, আর একটা হইতেছে মনে করো ওই যে ভেরিয়েবল পার্টিশনটাকে আমরা ইউজ করতে পারি। এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা একটু দেখি যে আসলে ফিক্সড পার্টিশনের সুবিধা অসুবিধা কি, ফিক্সড ভেরিয়েবল পার্টিশনের ভিতরে হচ্ছে সুবিধা অসুবিধা গুলা কি কি সেটা আমরা চেক করে থাকবো। এখন ফিক্সড পার্টিশনের ভিতর মানে কি প্রত্যেকটা পার্টিশনের সাইজ হইতেছে অলওয়েজ সবসময় সেম থাকবে, এই একটা পার্টিশন, একটা পার্টিশন, একটা পার্টিশন, একটা পার্টিশন, 10 MB, 10 MB, 10 MB, 10 MB, 10 MB, প্রত্যেকটাই হইতেছে তোমার একটা ফিক্সড পার্টিশন হিসেবে কাজ করতেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা তুমি এগুলোর সাইজটাকে রিকনস্ট্রাক্টেবল অবস্থাতে পারবে না। তোমার কাছে মনে করো একটা প্রসেস 1 আসছে 10 MB, প্রসেস 2 আসছে 3 MB, প্রসেস 3 আসছে 5 MB, প্রসেস 4 আসছে 20 MB। ওকে, তুমি এটাকে এক্সিকিউট করতে পারো, P1 কে এখানে পাঠাতে পারো, প্রসেস 2 কে এখানে পাঠাতে পারো, অবশ্যই পাঠাতে পারো, বাট তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থাকবে। এই পার্টটা তুমি অনেস্ট থাকতেছে। তারপর মনে করো যে প্রসেস থ্রি কি তুমি পাঠাতে পারবা? হ্যাঁ, প্রসেস থ্রি কি এখানে রাখতে পারলাম, তাহলে ওই আবার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। প্রসেস ফোর কি তুমি পাঠাতে পারবে? না, প্রসেস ফোর কি তুমি এখানে এক্সিকিউট করতে পারবা না, কারণ এখানে তোমার এক একটা ফিক্সড পার্টিশন দেওয়া আছে। এখানে ফিক্সড পার্টিশনের ভিতরে আমাদের প্রবলেমটা কি? প্রবলেমটা হইতেছে এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ঘটে। ইন্টার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ঘটে মানে তারপর মেমোরি ওয়েস্ট হয়, মেমোরি ওয়েস্ট হইতেছে। ঠিক আছে, এগুলো এইসব সমস্যাগুলো হয় থাকে যদি ফিক্সড ব্লক আমি চুজ করি। তাহলে আমার এখন ভেরিয়েবল পার্টিশন যদি আমি চুজ করে থাকি, তাইলে আমার সুবিধা অসুবিধাটা কি আসতেছে সেটা একটু চেক। ভেরিয়েবল পার্টিশন বাংলা কথা এখানে কোনো পার্টিশনই নেই, এই আস্তে একটা 50 MB একটা ব্লক, তোমার প্রথমে 10 MB প্রসেস আছে আর যাও, পরে তোমার মনে করো 20 MB একটা প্রসেস আছে যাও, তাহলে তোমার 10 আর 30 MB অলরেডি ইউজ হয়ে গেছে, তোমার এখন 70 MB বাকি আছে। তারপর তুমি কি করলে মনে করো একটা 50 MB একটা প্রসেস আসছে, ঠিক আছে, 50 MB পিসি, 50 MB, 50 MB আমি দিয়ে দিলাম, তাহলে তোমার এই যে 50 MB চলে গেল, তোমার কাছে এখন আর থাকতেছে কত, আর একটু 80 MB মতন তুমি থাকতেছে এই, এখানে তুমি অন্য কোনো প্রসেস তুমি চাইলে রাখতে পারছো। এরকম হইতেছে তোমার যতটুকু দরকার ততটুকু তুমি করতে পারতেছো ইউজ করতে। বাট এটা কি কোনো প্রবলেম কল করে আনতে পারে? অবশ্যই। মনে করো P2 এক্সিকিউট হয়ে শেষ হয়ে গেছে, এখানে তোমার 20 MB খালি আছে, তো এমনি না দিয়ে এটা 10 টি, এটা 20 টি, তোমার এটাও খালি হয়ে আছে, এটাও খালি হয়েছে, মানে তোমার টোটাল তো 100 MBর ভিতরে 40 MB খালি পড়ে আছে, বাট ইউজ করতে পারতেছো না, আনইউজ। কেন? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কারণ কি মাঝে P3 বসে আছে, তুমি কোনোভাবে উপরের পার্টিশন নিচের পার্টিশনকে জোড়া মার্চ করতে পারবে না, দ্যাটস ওয়াই হইতেছে এই একটার ভিতরে ইন্টারনাল পার্টিশন প্রবলেম, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সমস্যা যায়, একটার ভিতরে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে আমরা এই যে কম্প্যাকশনের মাধ্যমে সলভ করার ট্রাই করতে পারি। আর এই যে কম্প্যাকশন, কম্প্যাকশন মানে কি P3 টেনে মনে করে এদিকে নিয়ে আসি, উপরে সব খালি স্পেস হয়ে গেছে, সবগুলোকে একসাথে খালি স্পেস যোগ করে দিয়েছি, বাট এটা ওভারহেড বাড়াই একটু আগে এক্সপ্লেন করছি, যেন আমরা কম্প্যাকশনের দিকে তখন আর যাই না।
ওকে, দেখি ফ্র্যাগমেন্টেশন হইতেছে আমাদের মোটামুটি অনেকখানি বললাম। ফ্র্যাগমেন্টেশন আলাদা একটা টপিক হিসেবে বলছে, দেখি এক্সট্রা কিছু বলছে কিনা। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশনের জন্য নরমালি হইতেছে আমরা ফার্স্ট ফিটটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, কারণ ফ্র্যাগমেন্টেশন এটা নরমালি আমরা ডেইলি লাইফে যখন আগে এই ফ্র্যাগমেন্টেশনের ঝামেলা ছিল তখন ফার্স্ট ফিটটাকে আর বেস ফিটটাকে ব্যবহার করতাম, বাট ফার্স্ট ফিটটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতাম কারণ ওটা একটু ইফেক্টিভ ছিল, বা 50% ইফেক্টিভ, ফুল হইতো না, 50% মতন ইফেক্টিভ থাকতো। মানে 50% ইফেক্টিভ মানে কি, একটা পুরো পার্টিশনে 50% নিয়ে ইউজ করতে পারতো, বাকি 50 না ওয়েস্টেড হইতো। এভারেজ একদম কাটায় কাটায় 50% না, এভারেজ ওয়েস্ট হইতো। তখন আমরা কম্প্যাকশন ইউজ করতে পারি, কম্প্যাকশনের মাধ্যমে হইতেছে স্ক্যাটার্ড অবস্থা থাকে সবসময়। ও আচ্ছা, আরেকটা বিষয়, কম্প্যাকশনের যে আইডিয়াটা দিলাম, কম্প্যাকশন কম্প্যাকশন সবসময় তুমি অ্যাভেলেবেল করতে পারবা না। ওনলি ওইটাই অ্যাক্সেস করতে পারবা যদি তোমার রিলোকেশন রিলোকেশন আর ডাইনামিক হয়। ডাইনামিক হওয়া মানেটা কি, এই যে তোমার একটা স্টোরেজ এখানে P1 আছে, খালি আছে, P2 আছে, এই খালি আছে, ঠিক আছে, এই খালি। ডাইনামিক মানে কি, এই P2টা অ্যাড্রেসটা ডাইনামিক হয়ে যাবে, এটা মুভ হয় এদিকে যাতে চলে আসতে পারে, মানে নিজেকে মুভ করতে পারতেছে, অ্যাড্রেসটা রিলোকেশন করতে পারে। এটার অ্যাড্রেস ছিল মনে করো 5,000, এখন এটা 4,000-এ চলে আসছে। এইরকম যদি হয়ে যায় তাহলে তোমার কম্প্যাকশন পসিবল। তখন কি হইতো, P2 তে আমার এদিকে চলে আসছে, তাহলে আমার এদিকে আর খালি হয়ে যাইতো। খালি যদি হয়ে যাইতো, তোমার হয়ে যাইতো, তাহলে তোমার এই পুরা পার্টিশনটাকে তুমি এখন যোগ করতে দিতে পারতা। কিন্তু যদি তোমার রিলোকেশন স্ট্যাটিক যদি হয়ে যাইতো, তাহলে তো P2 এদিকে ছিল, তুমি ওরে কখনো মুভ করে এদিকে আনতেই পারতা না। দ্যাটস ওয়াই হইতেছে আমরা কম্প্যাকশন করতে গেলেও আমার কন্ডিশন লাগতেছে যে রিলোকেশন ডাইনামিক হইতে হবে। ডাইনামিক হইতে গেলে আমার কিন্তু ওভারহেড বেড়ে যায়, কারণ পুরো তুমি একটা অ্যাড্রেস গুলো বসে বসে যখন চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের কত লাস্ট টপিক পেজিং এ চলে আসছি। পেজিং, আচ্ছা, পেজিংটা ঠান্ডা মাথায় বাবা তুমি বুঝবে, ঠিক আছে, পেজিংটা আসলে একটা জটিল একটা ব্যাপার, সেটা ঠান্ডা মাথায় হবে। পেজিং জিনিসটা আসলে আমাদের যে প্রবলেমটা ছিল কি, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ছিল, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ছিল। এই প্রবলেমটাই হইতাছে আমাদের সলভ করে থাকি পেজে। এখানে কোনো ধরনের ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা খুবই কম হয়, মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা মেবি একটুখানি হয়। না না, কোনোটাই ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় না, প্লাস কম্প্যাকশন লাগে না, কম্প্যাকশনের যে কাহিনী ওইসব কিচ্ছু লাগে না, জাস্ট পেজ আকারে চেঞ্জ করে। এই পেজিংটা আমি কোথায় ইউজ করবো, ভার্চুয়াল মেমোরি থেকে যখন ফিজিক্যাল মেমোরিতে আমি কনভার্ট করে থাকবো, তখনই হইতেছে আমি এই পেজিংটা অ্যাপ্লাই করে থাকবো, ঠিক আছে। আর এই যে আমরা ব্যবহারটা করতেছি, এই প্রসেসটা এতক্ষণ যে আমরা ব্যবহার করি ইন্টারনাল এক্সটার্নাল, এটা কিন্তু থেকে শুরু হয়েছে আমাদের পড়া, কন্টিগুয়াস থেকে কিন্তু শুরু হয়েছে, কন্টিগুয়াস। পেজিং কিন্তু কন্টিগুয়াস না। পেজিং যেখানে মন চাইতেছে সেখানে যে আমি ডাটা রেখে দেবে রাখতে পারো, এটা নট কন্টিগুয়াস। ও হচ্ছে মানে, ওকে, এই নিজের ক্ষেত্রে আগে আমাদের সিস্টেমটাকে বুঝি। আমার কাছে একটা ভার্চুয়াল মেমোরি আছে, ভার্চুয়াল মেমোরি এখানে হইতাছে সিপিইউ যেসব অ্যাড্রেস গুলো স্টোর করে রাখে সেগুলা, ঠিক আছে, এতটুকু বুঝি। আমার কাছে এখন একটা ফিজিক্যাল মেমোরি আছে যেখানে র্যামের অ্যাড্রেস গুলা থাকতেছে। ভার্চুয়াল থেকে ফিজিক্যাল কনভার্ট করার সময় আমাদের পেজিংটা আমরা ইউজ করি। তো এখন ঠান্ডা মতো বুঝি, ভার্চুয়াল মেমোরিকে যদি এইরকম অনেকগুলা সেগমেন্টের জন্য ভাগ করি, একটা পার্ট একটা পার্টিশনে যদি ভাগ করি, এগুলা এক একটাকে আমরা পেজ বলে থাকি, পেজ, ঠিক আছে। এই পেজের সাইজ গুলো সবসময় ফিক্স থাকবে। একটা পেজের সাইজ তোমার মনে করো 4 KB আমি ইউজ করতেছি, ঠিক আছে।
এখন র্যামের ভিতরে যে একেকটা এরকম পার্টিশন বলতে থাকি, সেগুলাকে আমরা ফ্রেম বলে থাকি বা পেজ ফ্রেম বলে থাকি। ফ্রেমের সাইজ এবং পেজের সাইজ সবসময় সেম হবে। ওইটা যদি 4 KB হয়, এটাও 4 KB হবে। ঠিক আছে? ভার্চুয়াল মেমোরি থেকে, আচ্ছা, র্যামের ভিতরে যখন ফ্রেম গুলা থাকে সেগুলো স্ক্যাটার্ড অবস্থাতে থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। মানে তুমি এই যেখানে মনে করো এ ডাটা আছে, এ ডাটা এদিকে চলে যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এখন আমাকে এমন একটা, এখন আমরা কি করে থাকবো, এই এক একটা পেজ বা এক একটা যে ফিজিক্যাল বা ভার্চুয়াল অ্যাড্রেস, এগুলা র্যামের ভিতর লোড করবো বা ফ্রেমের ভিতরে লোড করবো, এক একটা পেজকে ফ্রেমের ভিতরে লোড করবো। কিন্তু আমাদের সমস্যাটা কি হয়ে গেল, স্ক্যাটার্ড অবস্থা হয়ে গেছে। তুমি যখন একটা ডাটাকে তুমি পাঠাই দিতেছো, ওই ডাটাটা র্যামের কোথায় আছে তুমি জানো না। তাহলে কিছু এমন একটা মাধ্যম লাগবে। মাধ্যমটা কি আমার কাছে লাগবে, তাকে আমরা বলে থাকি পেজ টেবিল। আমি অনেক কিছু স্কিপ করে দিয়েছি, যেটা মাইক্রো প্রসেসরের ভিতরে আমার করছি, যে লজিক্যাল, সরি, লিনিয়ার অ্যাড্রেস ছিল, লিনিয়ার ভিতরে এখানে পেজ নাম্বার ছিল, এটার ভিতরে লোকেশন ছিল। এইটাকে আমরা খোঁজা লাগতো লিনিয়ার অ্যাড্রেসের মাধ্যমে। এই লিনিয়ার অ্যাড্রেসটা আমরা যাতে যে পেজ, পেজ নাম্বার কি বলে, পেজ টেবিল থেকে, পেজ টেবিল থেকে আমরা খুঁজতাম। তারপর যখন দেখতাম টেবিল অনেক বড় হয়ে গেছে, 1 মিলিয়নের মতন টেবিল হয়ে গেছে, এটা 1K into 1K করতাম, এগুলো সবকিছু বাদ দিলাম। এগুলো আসলে প্রসেসর আমাদের এই ওএস এর ভিতরে, এখানে বইয়ের ভিতরে নাই, নাহলে এই পেজ টেবিল আছে, এই পেজ টেবিলের ভিতরে কি থাকতেছে, ফ্রেম, মানে এটার ভিতরে পেজ থাকতেছে বা পেজ নাম্বারটা থাকতেছে, যে পেজ নাম্বারটা একদম ভার্চুয়াল মেমোরির সাথে একদম এক্স্যাক্টলি মিলবে। আর এখানে থাকতেছে সেই পেজ ফ্রেম, যেখানে যা হইতেছে আমার ওই স্পেসিফিক ডাটাটা থাকতেছে। ফর এক্সাম্পল, মনে করো এটা 0 নাম্বার পেজ, 1 2 3 4 5 6, 6টা পেজ আছে, 7টা পেজ আছে। আর এগুলো হইতেছে মনে করো আমার পেজ ফ্রেম নাম্বার মনে করে 5, এটা 7, এটা 9, এটা 3, এটা মনে করে 1, এটা ধরে গেল 10, এটা মনে করলাম 17। এগুলো এক একটা র্যাক যদি স্ক্যাটার্ড অবস্থাতে আছে, এখন আমার কাজটা কি হবে, 0 পেজের ভিতরে যে ডাটাটা আছে সেটা আমার র্যামের কোন ফ্রেমের ভিতরে আছে, 7 নাম্বার ফ্রেমের ভিতরে আছে, এই ডাটাটা এই টেবিলের ভিতর থাকবে। এখন চিন্তা করি, ফুল প্রসেসটা চিন্তা করি পেজিং এর ভিতরে। ভার্চুয়াল মেমোরি একটা ডাটা আছে, একটা অ্যাড্রেস আমি বানাইছি, অ্যাড্রেসটা মনে করো 1100, এই অ্যাড্রেসটা হইতেছে, এখন অ্যাড্রেসে যে ডাটাটা আছে র্যামের ভিতর কই আছে আমি জানি না। এখন আমি কি করবো, এই ডাটাটার যে পেজ আছে, পেজ নাম্বারটা আছে, সেটাই পেজ টেবিলের ভিতর পাঠাইতে সার্চ করবো। দেখলাম যে পেজ নাম্বার 0, সেটার ডাটা পেজ ফ্রেম সাথে আছে, 7 নাম্বার ফ্রেমে আছে। সরি, এটা এটা সাথে, ও ওয়ান, ওয়ান, এটা ওয়ান, ওয়ানের ভিতরে আছে। তার মানে 0 1, মানে পরে এখন যদি কাউন্ট করতে করতে গিয়ে 1 নাম্বার ফ্রেম হইতেছে, এই যে এদিকে যে হইতেছে, আমি এই ডাটাটা পেয়ে যাবো। মানে এদিকে যে তার ভার্চুয়াল মেমোরিটা ফিজিক্যাল মেমোরিতে স্টোরড অবস্থা হবে। ভার্চুয়াল মেমোরি ছিল আমার এটা, সেটার সাথে একটা বেস নাম্বার, লিমিট, তারপরে অফসেট, তো আমার 1080, বেস নাম্বার যোগ হয়ে এই জায়গাতে যে স্টোর হবে, এখানে যে ফিজিক্যাল মেমোরিটা আমি স্টোর পাবো। ঠিক আছে, এটা হইতেছে আমার পেজ টেবিলের কাজটা, এখান থেকে এদিকে নিয়ে যেতেছে। এতটুকু হইতেছে মিললে আমার পেয়েছি। তুমি আমার এখন বলতে পারো যে কি এখানে ফ্র্যাগমেন্টেশন গুলা কিভাবে মানে কমাইলা। একটা জিনিস দেখো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে কোনো আমার প্যারাই নেই। আমার এই ব্লক খালি আছে, এই ব্লকের মধ্যে একটা ডাটা আছে, এই ব্লকটা আছে। এখন কোনো অসুবিধা নেই, তুমি জাস্ট ডাটাটার ফ্রেম নাম্বার চেঞ্জ করে দাও, এই ডাটাটা এখন অন্য একটা ফ্রেমে চলে যাবে, এই ডাটা খালি হয়ে গেছে, দুইটাকে সুন্দর মতন জোড়া লাগাই দেয়, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সলভ। তারপর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে, কিছু করার নেই। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মনে করো, এখানে দেখাই দিই। মনে করো এখানে তুমি একটা ডাটা রাখছো, এটা এটা আমি কত বললাম, এক একটা প্রেমিসেস 4 KB, ফিক্স না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হইতে 4 KB। তাহলে এই পার্টিশনটা কত আমার, 4 KB হবে, 4 KB। এখন তোমার কোন একটা প্রসেস আসছে, যেই প্রসেসের সাইজ হইতেছে অনলি 2 KB, তাহলে ও শুধু এতটুকু ইউজ করতেছে, উপরে এই পার্টিশনকে ইউজই করতেছে না। এটা কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন? হ্যাঁ, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটার তাহলে সাইজ কতটুকু হতে পারে, 50% মতো লস করে থেকে টোটাল স্টোরেজে, 50% এভারেজে কম বেশি হইতে পারে। সো আলটিমেটলি এখন এখানে তোমরা একটা বিশাল ধরনের সাজেশন দিতে পারো যে, যেহেতু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, তাহলে কি আমরা এই যে পেজের সাইজ বা ফ্রেমের সাইজে 4 KB করে ধরতেছি, এটাকে আমি কমাই দিতে পারি না, আমি 2 KB ধরি। তাইলে তো আমার যে প্রসেস আছে সেও 2 KB, এটাও 2 KB, সে আমার কি ভালো? অবভিয়াসলি ভালো, কিন্তু অবশ্যই মার্কা মারা কাজ হবে। তুমি যদি পেজের পেজ সাইজ
কমাও, কম কর, তাহলে পেজ এন্ট্রি বা পেজের সংখ্যাটা আর কি, পেজ সংখ্যা অনেক বেড়ে যাবে। মানে এখানে যে মাত্র 1 2 3 4 আছে, এইরকম ঘন ঘন অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হবে। পেজ টেবিল অনেক বড় হয়ে যাবে। পেজ টেবিল বড় হয়ে গেলে পেজ টেবিলকে হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি পেজ টেবিল, পেজের সাইজ কি আমি কমাইতে পারবো না? না, আমি তুমি কমাইতে পারবা না। বাড়াবা, পেজ সাইজ বাড়াবা। এখন তুমি বলতে পারো বড় করা। এখন তুমি বলতে পারো ভাই বড় করলে তো আমার অলরেডি 4K ইউজ করতেছি, প্রসেস হইতাছে আমার 2K, তাহলে তো এটা তো লস প্রজেক্ট। এটা যদি আমি 8K করে দিই তাহলে তো আরো বেশি লস হইতেছে। চোখে দেখে মনে হইতেছে লস, বাট আসলে ফুললি লস হয় না। কারণ বর্তমানে যেসব প্রসেস হইতেছে সেগুলো কোনোটাই 2 KB হয় না, সেগুলো অনেক বিশাল বিশাল প্রসেস হয়। তো সেগুলাকে আমরা এই জন্যই তো প্রসেস গুলাকে পরে থ্রেডে ভাঙ্গি না, থ্রেড 1 থ্রেড 2। কারণ কি আমার পার্টিশনের ভিতরে জায়গা হইতেছে না, তো আলটিমেটলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন খুবই কম হয়। 8 KBর ভিতরে 8 KBর মধ্যে থ্রেড 1 কে পাঠিয়ে দিতেছো, তাও দেখতেছো তোমার এখনো প্রসেসটাকে ফুল কমপ্লিট করার জন্য থ্রেড 2 কে রান করার মতন জায়গা লাগবে। তখন মনে করো আরেকটা 8 KBর মেমোরির ভিতরে থ্রেড 2 কে তুমি এক্সিকিউট করতেছো। এভাবে আমরা তখন করে থাকি। বর্তমানে হইতেছে তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এভাবে সলভ করা হয় যে পেজ সাইজটাকে আমরা বড় ধরি। কারণ কি এখন যতগুলো প্রসেস সেই প্রসেস গুলো মোটামুটি সবই অনেক বড় বড় প্রসেস হয়ে থাকে, ছোট প্রসেস আর কি নাই। তো প্রসেস হয়েছিল 8086 8085 ওইসবের ক্ষেত্রে। এখন কি আর এইসব ছোট প্রসেসের জমানা আছে? নাই। তো বইয়ের ভিতরে একটা ছবি আছে, সেই ছবিটাকে আমরা এক্সপ্লেন করি। এটা হচ্ছে ছবি ফিগার নাম্বার 9.8 একটা ফিগার আছে। বেশি কিছু না, এই আমার কাছে একটা সিপিইউ আছে। এখান থেকে আমার দুইটা অ্যাড্রেস, একটা পি আছে একটা অ্যাড্রেস। পি হইতেছে আমার লজিক্যাল অ্যাড্রেস আর ডি হইতেছে আমার অফসেট ভ্যালু। অফসেট ভ্যালু সবসময় র্যামের ভিতরেও সেম থাকবে। ঠিক আছে? আর এই হইতেছে আমার মার্কা মারা সেই পেজ টেবিল। পেজ টেবিলটা থাকতেছে। এই হইতেছে আমার যে র্যাম বা এগুলা র্যামের ভিতরে এক একটা কি থাকবে, এটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। ঠিক আছে? বুঝি এখন। আর এই ফ্রেমের ভিতর যদি পাঠাইতে হয় তাহলে আমাকে অবশ্যই অফসেট ভ্যালুটা সেম থাকবে। খুব ভালো কথা। আর এখান থেকে ফ্রেম নাম্বারটা আমাকে খুঁজে বাইর করতে হবে। দেখো অফসেট সবসময় এই দুইটার সেম থাকবে, কিচ্ছু করার নাই। মানে কোন ডিস্টেন্সে, কতটুকু ডিস্টেন্সে অফসেট মানে কি, এই একটা ফ্রেম আছে, অফসেট হইতে পারে মনে করো এখানকার যে বেজ অ্যাড্রেসটা আছে আমার কাছে। অফসেট বলতে গেলে এখান থেকে মনে করো এতটুকু উচ্চতাতে এই ফ্রেমের ভিতরে আমার ডাটাটা আছে, এই অফসেট ভ্যালুটা। ঠিক আছে? এই অফসেট ভ্যালুটা, এই উচ্চতাটা, এটা সিপিইউ এবং র্যামের ভিতর সবসময় সেম থাকতেছে। জাস্ট হইতেছে কত নাম্বার ফ্রেম সেটাকে খুঁজে বের করতে পারলে আমি বেজ রেজিস্টার থেকে বেজ অ্যাড্রেসটাকে আমি বাই করে আনতে পারবো। এটা কেমনে করবো? এইটা মনে করো পেজ নাম্বার, এটা হচ্ছে এবার লজিক্যাল অ্যাড্রেস বা পেজ না, সরি পেজ নাম্বার, সরি সরি পেজ নাম্বার কি ভুলে গেলাম তো। হ্যাঁ, পি হইতেছে পেজ নাম্বার, সরি সরি পেজ নাম্বার। এই পেজ নাম্বারটা মনে করো 5, এই 5 আছে। এটা কত নম্বর ফ্রেমে আছে? 2 নাম্বার ফ্রেমে আছে। এই হইতেছে সেই আমার 2 নাম্বার ফ্রেম। তাহলে 2 নাম্বার, এখন আমার ওই যে কি জানি বেজ রেজিস্টার আছে, বেজ রেজিস্টারটা বললাম যে বন্ধু 2 নাম্বার ফ্রেমের বেজ অ্যাড্রেসটা তুমি আমার পাঠাও। সেটা মনে করো যে 1000। সে কি করবে, 1000টাকে বেজ অ্যাড্রেসটা হয়ে গেল আমার এখানে 1000। আর এখান থেকে যে লজিক্যাল অ্যাড্রেসটা তুমি পাঠাইতেছো একটা পেজ করে, লজিক্যাল অ্যাড্রেস মনে করো তোমার ছিল 3 4 5 6, এই 1000 আর 3 4 6 যোগ হবে। যোগ হলে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তাহলে এখন কত হইলো, 1 3 4 6। বুঝতে পারছো কিনা? জাস্ট যোগ করছি আর কিছু না। বেজ অ্যাড্রেসের সাথে লজিক্যাল অ্যাড্রেসটা যোগ করছি। এই লজিক্যাল অ্যাড্রেসটা আমার কোথায় সেভড আছে, পেজের নাম্বারের ভিতরে। পেজ নাম্বারটা আমি পেজ টেবিল থেকে খুঁজছি, পেজ টেবিল থেকে আমি ফ্রেম নাম্বারটাকে খুঁজে পাইতেছি। এখান থেকে আমি পেজ রেজিস্টারের কাছ থেকে বেজ অ্যাড্রেসটাকে বের করছি, বেজ অ্যাড্রেসটা দেন এদিকে বসাই দিছি। আর এই যে ফ্রেম 2 নাম্বার, এই 2 নাম্বার ফ্রেম থেকে আমি ডাটাটা নিয়ে আসতেছি। এখান থেকে হইতেছে বেজ অ্যাড্রেস আর এই অফসেট নাম্বারটাকে যোগ করে এই পার্টিশন থেকে ডাটাটা আমি নিয়ে আসতেছি। এই ডাটা এখান থেকে আমি লোড করবো। এই হইতেছে আমার সিম্পল একটা পেজিং এর কাজ। এখানে এক্সিকিউটেবল আর কিচ্ছু নাই। একটু বইটা পড়লেই তোমার পেয়ে যাবা। আচ্ছা, বইয়ের ছবি আনাইলে আমার এখন বসে বসে আঁকা লাগে। আচ্ছা, বইটা বের করি। এটা কত নাম্বার? ফিগার 9।
ওবিএস চলতেছে তো ব্যাকগ্রাউন্ডে, এই জন্য এত লোড নিতেছে। ও, এত লোড নাই। আসলে স্যার তেমন কিছু দেখায়নি, বাট আশা করি বুঝতে পারতেছে এই এই হচ্ছে আউটার পেজ টেবিলটা আছে, পেজ টেবিলে এগুলো একটা ফ্রেম আছে, ফ্রেমটাকে জাস্ট কল করতেছে, আর কিছু করতেছে না। ফ্রেমের ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে যে অফসেট ভ্যালু গুলা বেস ভ্যালু থেকে অফসেট ভ্যালুর কাউন্টেশন। আচ্ছা, ও এটা তুমি বেশি দূরে চলে গেছি। আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবির ভিতরে কোনো ক্যালকুলেশন কিছু নাই, এটা হইতেছে আমার ডাটা গুলো আসতেছে, এই একটা, এই একটা, ঠিক আছে। এগুলো হইতেছে এক একটা পেজ, এই কোড হইতেছে এক একটা পেজ আছে। 11টা পেজ। এটা আমার ওদিকে আসছে। ওকে, এগুলা কি আগে বলছি, এগুলো হইতেছে এক একটা পেজ, ঠিক আছে। আর এগুলো পেজের ভিতরে পেজ নাম্বার গুলা, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, ঠিক আছে। এটা পেজ নাম্বার না, সরি, এটা লজিক্যাল অ্যাড্রেস, মেমোরি। এটা হচ্ছে একটা পেজ টেবিল আছে, আর এটা হইতেছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এখন আমাকে বলে দিয়েছে যে আমার কাছে 25 বাইটের মেমোরি আছে আর 4 বাইটের পেজ আছে। 4 বাইটের পেজ কেমনে? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এক একটা পেজে করে চারটা করে, সিঙ্গেল সিঙ্গেল বাইট যদি হিসাব করে থাকে, এক একটা ক্যারেক্টার যদি 1 বাইটের হয়ে গেছে, চারটা আছে মানে 4 বাইট। এক একটা পেজ সাইজ হইতেছে 4 বাইট, পেজ সাইজ 4 বাইটের। তাহলে পেজ ফ্রেমের সাইজ কত? 4 বাইটেরই হবে, খুব ভালো কথা। এখন আমি যদি চিন্তা করি, জিরো আছে, জিরো হইতেছে এটা, তাহলে 5 নম্বরে পাবো। 0 1 2 3 4 5, আচ্ছা ঠিক আছে। তারপর ওয়ান যদি কোনো করি, এটা তাহলে 6-এর মধ্যে পাবো। ওকে, ঠিক আছে। এখন তাহলে এটা কি? এটা হইতেছে একটা ফ্রেম, এগুলো হইতেছে এক একটা ফ্রেম, এটা ফ্রেম এগুলা। এখন পেজ টেবিল থেকে এটা কিভাবে কাজ করি? মনে করি এটা হইতেছে পেজ নাম্বার 0, এটা পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 3। এখন সাপোজ পেজ ওয়ান, পেজ 1 হইতেছে এই যে, এটা হইতেছে পেজ নাম্বার, আর এটা ফ্রেম নাম্বার। পেজ নাম্বার মনে করো 1, এটা এটা কত নম্বর ফ্রেমে আছে? 6 নাম্বার ফ্রেমে আছে। জিরো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। 5, আর এটা 6 লিখে, এটা ফ্রেম হিসেবে। এখন তাহলে দেখতে পারতেছো যে পেজ নাম্বার 1 মানে এই পেজটা কোথায় আছে? ফ্রেম নাম্বার 6 আছে, ফ্রেম নাম্বার 6 হইতেছে পেজ, ঠিক আছে। এভাবে আমরা বের করতে পারি। মনে করো এটা পেজ নাম্বার 3, এই যে পেজ নাম্বার 3, এটা কোথায় আছে? ফ্রেম নাম্বার 2 তে আছে, ফ্রেম নাম্বার 2 কই? এই যে এখানে আছে। এভাবে হইতেছে নরমালি আমরা বের করতে পারি যে কোথায় কোন কোন ডাটাগুলো আছে, ঠিক আছে। আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা কোথ থেকে আমি বাইর করি, এটা মানে স্লাইডের ভিতরে থাকতে পারে। কিন্তু আমি এখন লিখি, ম্যাথটা হচ্ছে স্যারের স্লাইডের একটা ম্যাথ, একটা যদি পেজ সাইজ যদি আমার হয়ে থাকে, একটা সিঙ্গেল পেজের সাইজ যদি 2084 বাইট হয়, এবং প্রসেস সাইজ 727666 বাইট হয়, প্রসেস সাইজ, সাইজটা লিখলাম না, তাইলে আমার এখানে কয়টা করে পেজ লাগতে পারে? 72766 ডিভাইডেড বাই 2048, এরকম করে যদি আমরা ক্যালকুলেট করে থাকি, তাইলে, এক মিনিট, 72766 ভাগ 2084, ঠিক আছে, কলম করি। তাইলে আমার এখানে আসতেছে কিছু 35.53, 35.53 মতন আসতেছে। মানে
এতটা পেজ লাগবে, ঠিক আছে? বা এতটা ফ্রেম লাগবে, যেটা তোমরা বলো। 35 মানে 53 আছে। তাহলে মনে করো 2048 ইন্টু 35, এটা কত আসে? 2048 এত বাড়বে, কত বাইট আমার থাকতেছে? 727 7 1 1000 বাইট। তো মানে হইতেছে, আমি জাস্ট এই দুইটা ভাগ করছি, ভাগ করলে আমার এত একটা ভ্যালু আসতেছে, এই ভ্যালুটা দ্বারা বুঝতে পারতেছে আমার 35টা পেজের মতো লাগবে, প্লাস এক্সট্রা কিছু লাগবে। এক্সট্রা কেন, এই মালটার জন্য আমার এক্সট্রা কিছু লাগবে, এক্সট্রা কতটুকু লাগবে সেটা আমি বের করছি। 35 সাথে আমি জাস্ট এটা গুণ দিয়ে দিছি, তাহলে আলটিমেটলি আমার এতখানি বাইট হইতেছে 35টা পেজের ভিতর স্টোর হইতেছে। আর এক্সট্রা কতখানি বাইট আমি স্টোর করতে পারতেছি না 35টা পেজের ভিতরে, টোটালটা মাইনাস এই যে এই পার্ট, তাহলে আমার এতখানি বাইট। তাহলে এটা হইতাছে মিনি 36 নং পেজের 10 বাইট ইউজ হবে। মানে তোমার এক একটা পেজের সাইজ হইতেছে এত বাইট, কিন্তু তুমি এই এত বাইটের মাত্র এতখানি বাইটটাকে তুমি জাস্ট ইউজ করতেছো, ফুলটা ইউজ করতে পারতেছো না। এখানে জাস্ট একটু তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু হয়ে গেছে, কিন্তু পেজে কিছুটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়, বাট বেশি হয় না, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ই না। হুম। তাহলে এক্সট্রা তাহলে তোমার কতখানি তোমার, আচ্ছা কতখানি তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কতটুকু হইতেছে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কতটুকু হচ্ছে? 20 এত মাইনাস 1084 তাহলে 962 বাকি থেকে, হ্যাঁ 962 বাকি থেকে তোমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, ঠিক আছে? তারপর ওর্স্ট কেস কি হইতে পারে, ওর্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন। ওর্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি হইতে পারে, যে মনে করো তোমার এই একটা ফ্রেম আছে, মানে 36 নং ফ্রেমটা, সেটা অনলি এক একটা ফ্রেম হইতেছে এত বাইটের হয়ে থাকে, অনলি 1 বাইটকে তুমি ইউজ করতে, 1 বাইটকে, তাহলে এতখানি হইতেছে তোমার ওর্স্ট কেস হবে, মানে 99%ই তোমার হইতেছে ওর্স্ট কেস হবে, এই জন্য একটা ফ্রেম মাইনাস 1 বাইট, এটা। আর যদি তোমার বলে যদি অন এভারেজ কেস, অন এভারেজ কেস, অন এভারেজ কেস হইতেছে যে নর্মালি আমরা যেটা বললাম সুন্দর, মানে স্ক্যাটার্ড অবস্থাতে যেটা র্যামের ভিতরে আছে, বিভিন্ন ছোট ছোট মাঝখানে পার্টিশন জায়গা খালি আছে, ওইটা, ওইটা আমরা কি কতটুকু হয়ে থাকে, হাফ বা 0.5 বা 50%-এর মতো ফ্রেম ওয়েস্ট হয়ে থাকে, ফ্রেম সাইজের 50%-এর মতন লস হয়ে থাকে। এখন এখানে স্যারের লিখেন স্লাইডের ভিতরে একটা কোশ্চেন করা হয়েছে, তাইলে কি স্মল ফ্রেম পেজ বা ফ্রেম ইউজ করা উচিত না? কারণ স্মল তুমি ইউজ করে হয়তো তোমার আপাত দৃষ্টিতে মনে হইতেছে এটা বেটার, বাট যখন প্রসেস থেকে আরো বাড়তে থাকবে, বা তখন কিন্তু তখন আমার অনেকগুলো পেজেস লাগে, অনেক অতিরিক্ত পেজ হলে পেজ টেবিল বড় হবে, পেজ টেবিল বড় হলে ওটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য যেহেতু বড় পেজ ইউজ করতেছি, তো বড় পেজে আমার থাকবে। এছাড়া বর্তমানে হইতেছে যে পেজ সাইজ গুলো 4 কেবি হইতে হয়, বা হইতেছে 8 কেবির হয়ে থাকে, বা 4 এমবির হয়ে থাকে, এরকম বড় বড় পেজ সাইজ, এক একটা সিঙ্গেল পেজ সাইজ আমরা ইউজ করতেছি। সো আপাতত এতটুকু।